হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। তোমাদের প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ থেকে আমরা শুরু করছি ইতিহাসের একটা নতুন সিরিজ, যেটা তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা মন দিয়ে ক্লাসগুলো করবে, ভিডিওগুলো দেখবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে। আর যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে কিংবা ভালো লাগলো কি খারাপ লাগলো, তোমরা কমেন্ট করে জানাবে। যদি কোনো অসুবিধে হয়, তোমাদের যে জায়গাগুলো অসুবিধে হবে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেগুলোকে সুন্দর করে আরও কীভাবে ভালো করে প্রেজেন্ট করা যায় সেটা চেষ্টা করব। এবং আমরা এই যে ইতিহাস যে সিরিজটা আমরা শুরু করছি, সেটা প্রত্যেকটা পরীক্ষাকে টার্গেট করে। সামনের গ্রুপ সিডি, যেখানে জিকে জিএসে 15 মার্কস রয়েছে, সেই জায়গাটাতেও কিন্তু এটা খুবই হেল্পফুল হয়। অর্থাৎ ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো আসবে, আমরা তো কোশ্চেন আলোচনা করবই, তার আগে চ্যাপ্টার ওয়াইজ কিছু কনসেপ্ট, ফ্যাকচুয়াল ডাটা, এগুলো আমরা কিন্তু মনে রাখবো। আমি ইতিহাসটা যেভাবে পড়াবো স্থির করেছি, সেটা হচ্ছে পুরোপুরি ক্রোনোলজি বেসিস। আমি আগে লিঙ্ক করব, টাইম পিরিয়ড অনুযায়ী লিঙ্ক করব, তারপরে আস্তে আস্তে করে এগোবো। আমাদের সাল মনে রাখতে অসুবিধা হয়। তোমরা যদি এই ক্লাসগুলো ফলো করো, দেখবে সাল মনে রাখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। একটা টাইম জোন ধরে ধরে কবে থেকে ইতিহাস শুরু হয়েছে, কোন সময় থেকে আমরা ইতিহাসটা পড়ব। আজকে তোমরা দেখতে পাচ্ছ প্রাচীন ভারতের ইতিহাস, যেটা তোমরা থাম্বনেলেই দেখতে পাচ্ছ, কিংবা আজকে যে ক্লাসটা শুরু করছি প্রাচীন ভারতের ইতিহাস। তো আগে আমরা হিস্ট্রিটাকে ডিভিশন করব। আমরা যে ইতিহাসের বইগুলো পড়ি, সেটা তোমরা স্বদেশ সভ্যতা ও বিশ্ব, সেখানেও তোমরা দেখবে, কিংবা যারা ইংরেজিতে ফলো করছো বা পড়ছো হিস্ট্রিটা, পুনম দালাল দাইয়া তোমরা এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়েভাল হিস্ট্রির বই পাবে। পরবর্তীকালে মডার্ন হিস্ট্রি আমরা আস্তে আস্তে করে এগোবো, সেখানেও তোমরা যে বইটা পাবে, সোনালী বনসাল হোক কিংবা আমাদের স্পেকট্রাম হোক রাজীব বাহিরের, সব বইতে একটা ক্রোনোলজি সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে করা রয়েছে। আমি আরও তাকে যাতে বোঝার সুবিধার্থে আরও সুন্দরভাবে ওইগুলোকে লিঙ্ক করব। কারণ আমরা যদি লিঙ্ক করতে পারি, টাইম জোনটাকে মনে রাখতে পারি, তাহলে কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটগুলো আমাদের মাথায় কিন্তু সুন্দরভাবে মগজস্থ হবে, আমরা কিন্তু খুব ভালো করে মনে রাখতে পারবো। তাই তোমরা ক্লাসগুলো প্রতিনিয়ত ফলো করো। আমি হিস্ট্রিটা কভার করব। তোমরা জানো ইতিমধ্যেই বায়োলজি ক্লাস চলছে, তার সঙ্গে সঙ্গে হিস্ট্রিটা শুরু করছি, এরপরে পলিটি ক্লাস শুরু হবে, এবং তোমাদের বোধগম্য হবে এভাবেই তোমাদের সামনে আমি কিন্তু প্রেজেন্ট করব। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি অসুবিধা হবে না। এই ক্লাসগুলো তোমরা ফলো করলে ওয়ান ডে এক্সামের ক্ষেত্রে তোমরা খুব খুব হেল্প পাবে এখান থেকে, এইটুকু কথা দিতে পারি। আর অবশ্যই করে তোমাদেরকে বলবো, তোমরা যদি ভালো মনে হয়, ভিডিওগুলো তোমাদের উপকারে লাগে, তোমাদের যদি মনে হয় যে না ক্লাসগুলো করে আমরা উপকৃত হচ্ছি, তাহলে অবশ্যই আমাকে একটু সহযোগিতা করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো হিস্ট্রি শুরু করার আগে আমরা হিস্ট্রি বিষয়ক কিছু জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি ওই যে বললাম তোমাদেরকে একটা ক্রোনোলজি বেসিসে পড়াবো, টাইম পিরিয়ড ধরে ধরে পড়াবো, কার পরে কি ঘটনা ঘটেছে। বা আমরা ইতিহাসটাকে যে ভাগ করছি, এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ইতিহাস, মধ্যযুগীন ভারতের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, এই জায়গাগুলো পড়ছি কেন। এই ধরনের কোথাও কি যুগ বিভাজনের ক্ষেত্রে যখন যুগ বিভাজিত হচ্ছিল, তখন কি কোথাও লেখা আছে যে এই পর্যন্ত এনশিয়েন্ট হিস্ট্রি, কিংবা এই পিরিয়ড থেকে এই পিরিয়ড পর্যন্ত মিডিয়েভাল হিস্ট্রি, কিংবা এই পিরিয়ড থেকে ওই পিরিয়ড পর্যন্ত মডার্ন হিস্ট্রি? এরকম কিন্তু কোথাও লেখা নেই। তবুও আমরা আমাদের সুবিধার্থে এই তিনটে টাইম জোনে আমরা ভাগ করছি, তিনটে কাল যুগ আমরা ভাগ করছি, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই তিন ভাগে আমরা পড়ব, যেটা আমাদের বইতে রয়েছে, আমাদের সিলেবাসে রয়েছে। কিন্তু আমরা হিস্ট্রিটাকে বুঝতে গেলে, যখন বুঝবো, তখন কিন্তু একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বুঝবো। চলো আমরা আজকে শুরু করি। তো দেখো, আমি তোমাদেরকে ইতিহাস শুরুর আগে কয়েকটা জিনিস বুঝিয়ে দিই, তাতে করে তোমাদের খানিকটা সুবিধা হবে বুঝতে। হিস্ট্রি যখন ক্লাস হবে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। কিরকম? ইতিহাস যখন আমরা পড়ব, ইতিহাস বইতে আমরা দেখব তিনটে ডিভিশন আছে। একটাকে আমরা বলছি এনশিয়েন্ট,
বা যেটাকে বাংলায় বলছি প্রাচীন। তারপরে আরেকটা রয়েছে মিডাইভাল বা মধ্যযুগীন, আরেকটা রয়েছে মডার্ন। এই যে তিনটে যুগের কথা বলছি, এই যুগ বিভাজনটা কি কোথাও বলে দেওয়া আছে? নিশ্চিতভাবে না। আমাদের পড়ার সুবিধার্থে, আমাদের বোধগম্যতার সুবিধার্থে আমরা এই তিনটে ভাগে ভাগ করেছি। নিশ্চয়ই ভাগ করেছি, তার তো একটা কোনো কারণ আছে। উইথ রেসপেক্ট টু হোয়াট? আমরা কিসের উপর ডিপেন্ড করে ইতিহাসটাকে ভাগ করেছি? নিশ্চয়ই তার কোনো কারণ আছে। তো আমরা যখন ইতিহাস পড়ব বা ইতিহাস কাকে বলে জানবো, সেখানে আমরা দেখব যে অতীতে ঘটে যাওয়া, অর্থাৎ যা অতীতে বা পূর্বে ঘটে গেছে, সেই ধরনের কিছু ঘটনা আমরা কিন্তু এখানে পড়ব। তা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে পূর্বে তো অনেক কিছুই ঘটেছে, গতকালও বহু কিছু ঘটনা ঘটেছে, তার আগের দিন আরো কিছু ঘটনা ঘটেছে, তাহলে এরকম করে যদি আমরা ইতিহাসটা দেখতে চাই, আমরা যদি ইতিহাস পড়ব যে জায়গাগুলোতে, সেখানে দেখবো প্রায় 50 লক্ষ বছর আগে থেকে আজ পর্যন্ত। তাহলে 50 লক্ষ বছর আগে থেকে আজ পর্যন্ত যদি প্রত্যেক দিনের সব ঘটনাকেই আমরা ইতিহাস হিসেবে পড়তে থাকি, তাহলে তো আমাদেরও বয়স 50 লক্ষ বছর হতে হবে। তা না হলে তো ইতিহাসটা আমরা সহজে বুঝতে পারবো না। তাহলে ইতিহাসের ক্ষেত্রে সেটা তো সম্ভব নয়, তবুও আমরা ইতিহাসটা পড়ছি কেন? তার কারণ হচ্ছে ইতিহাস মানে পাস্ট, শুধু যে পাস্ট তা কিন্তু নয়। ইতিহাস মানে অতীতকে জানা তা কিন্তু নয়। আমরা হয়তো প্রাথমিকভাবে এটা বলতে পারি যে ইতিহাস মানেই হচ্ছে অতীতের কথা জানা। আমি তোমাদেরকে পড়াবো, অতীতের কথা অবশ্যই জানবো উইথ ডিফারেন্ট অ্যাঙ্গেল, যেগুলো বর্তমান সময়ে আমাদের কাজে লাগছে। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, তার শিক্ষা নিয়ে বর্তমানটাকে আমরা যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি। অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা যার প্রভাব আমাদের মধ্যে থাকলে আমরা সেই ধরনের কোনো দুর্ঘটনা, সেই ধরনের কোনো খারাপ কিছু ঘটে যাওয়ার আগে নিজেদেরকে সচেতন করতে পারি। তার জন্য আমাদেরকে কিন্তু ইতিহাস থেকে শিখতে হবে। অতীতটাকে আমরা মনে রাখতে, যদিও বা খারাপ অতীতকে মনে রাখবো না, আমরা ভালো ইতিহাসটাকে বা ভালো অতীতটাকেই আমরা তো জেনারেলি মনে রাখি। কিছু ঘটনা রয়েছে যেটা আমরা বইয়ের আকারে পড়ব, ইতিহাস হিসেবে পড়ব। তার মানে নিশ্চিতভাবে এই যে ঘটনাগুলো আমরা পড়ছি, সেটা প্রাচীন ভারতেরই হোক বা প্রাচীন যুগের হোক বা মধ্যযুগের বা আধুনিক যুগের, এগুলো তো সব ঘটে গেছে। তো এই রকম যুগগুলোতে যে ঘটনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে পড়বে, একটা মানুষ হিসেবে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত বিভিন্ন কার্যকারিতার মধ্য দিয়ে তো আমরা যাই। তো সেই জায়গাগুলোতে প্রতিটা পদক্ষেপে যাতে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান এবং ভবিষ্যৎটাকে সুন্দর করতে পারি, তার জন্য আমাদেরকে কিন্তু ইতিহাস জানাটা অত্যন্ত জরুরি। সেই হিসাবে তো আমরা জানবো, তারপরে তো আমাদেরকে পরীক্ষায় পাস করতে হলে তো ইতিহাস জানতেই হবে, ইতিহাসের প্রশ্ন না হলে সলভ করতে পারবো না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মাথায় রেখে ইতিহাসটাকে পড়বো। তো চলো আমরা একটু ইতিহাসটাকে বোঝার চেষ্টা করি একটু আলাদা ডিফারেন্ট অ্যাঙ্গেলে। কিরকম? আমরা বলছি এনসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন, এই তিনটে যে ভাগ, তার মানে এই এনসিয়েন্ট পিরিয়ডে বা প্রাচীন যুগে মানুষ যখন ছিল, আমরা অ্যাকচুয়ালি ইতিহাসটা পড়ছি মানুষের ইতিহাস। মানুষ যখন এই এনসিয়েন্ট পিরিয়ডে ছিল বা প্রাচীন যুগে ছিল, তখন তাদের চালচলন কেমন ছিল, তাদের হাবভাব কেমন ছিল, তাদের প্রকৃতি বৈশিষ্ট্য কেমন ছিল, তাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, তাদের মধ্যে আজকে আমরা দেখছি জাতি ব্যবস্থা, ধর্ম, এগুলো একটা বিরাট বড় আকার ধারণ করেছে। অতীতে কেমন ছিল, কোথা থেকে এই জাতি ব্যবস্থার উদ্ভব হয়েছে, কোথা থেকে এই ধর্মটা এসছে, তখনকার সময় মানুষ কিভাবে জীবনযাপন করত, কি ব্যবহার করত, কি খেত, কি পড়তো, তাদের কালচার কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল, যেটা আমরা ইতিহাসের আরেকটা পার্ট পড়বো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর্ট অ্যান্ড কালচার। তখনকার মানুষ আমরা দেখব বেশ কিছু স্থাপত্যের কথা আমরা জানবো, লোকেশন জানবো, কে তৈরি করেছে জানবো, কোন সময়ে হয়েছে জানবো। সেগুলো আজও কিন্তু আমাদের একটা গর্বের বিষয়। তাজমহলের কথা তোমরা শুনেছো, লালকেল্লার কথা শুনেছো, দ্বিতীয়বার কিন্তু বানানো হয়নি। ওই সময় আমরা যদি দেখি মধ্যযুগীন ভারতের ইতিহাস যখন পড়ব, তখন কিন্তু শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সেই তাজমহল আজও কিন্তু ভারতবর্ষের বুকে জ্বলজ্বল করছে, ইতিহাসের সাক্ষী নিয়ে
বসে রয়েছে, যেটা বিশ্বের সপ্তম আশ্চর্য বলে আমরা জানি। তাহলে কে বানিয়েছে, কখন বানিয়েছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের গৌরবান্বিত ইতিহাস, এগুলোকে আমরা জানবো। তাহলে তখনকার মানুষের যে জীবনযাপন প্রণালী কেমন ছিল, ধর্ম কেমন ছিল, সামাজিক ব্যবস্থা কেমন ছিল, অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, ধর্মীয় জীবন কেমন ছিল, রাজনৈতিক বা প্রশাসনিক জীবন কেমন ছিল, এই সকল ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ডিফারেন্ট পার্সপেক্টিভ আমরা কিন্তু এই ইতিহাসগুলোকে জানব, এবং সেটার উপর ডিপেন্ড করেই আমরা প্রাচীন, মধ্য আর আধুনিক এই তিনটে ভাগে ভাগ করেছি। কিরকম? প্রাচীন যুগে যদি দেখি, আমরা শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে থাকা ইতিহাসগুলোকে নিয়ে জানব। ভারতবর্ষের মধ্যে কবে সভ্যতার উদ্ভব হয়েছে, ভারতবর্ষের মানুষ তাদের জীবনযাপন প্রণালী কেমন ছিল, আমরা সিন্ধু সভ্যতার কথা জানব। তার আগেও জানবো আমরা মানুষ কবে ভারতবর্ষে বসবাস শুরু করেছে, কি তাদের স্বভাব ছিল, কি তাদের বৈশিষ্ট্য ছিল, সেই জিনিসগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে জানতে পারবো। তাহলে দেখো, প্রাচীন যুগের ভারতের সঙ্গে আবার মধ্যযুগের ভারতের এই ডিভিশনটা কোথায় এলো? কারণ আমরা যদি দেখি এই প্রাচীন যুগের ইতিহাসের এই পর্যায়ে যখন পড়ব, তখন দেখব ভারতবর্ষের মধ্যেকার ইতিহাস, অর্থাৎ ভারতবর্ষের যেটাকে আমরা বলি রুট হিস্ট্রি, ভারতীয় যারা প্রকৃতপক্ষে, যাদের জন্ম ভারতে, ভারত দীর্ঘকাল ধরে ভারতবর্ষে রয়েছে, সেই ইতিহাসটা আমরা পড়বো এনসিয়েন্ট। মধ্যযুগে এসে দেখব আমরা ভারতবর্ষে এইসব স্থানীয় রাজাদের কথা আমরা এই জায়গায় জানবো। আস্তে আস্তে করে কিভাবে সিন্ধু সভ্যতা থেকে বৈদিক সভ্যতা হয়ে কিভাবে ছোট ছোট রাজ্য, তারপরে জনপদ, তারপরে মহাজনপদ, একটা বড় সাম্রাজ্য তৈরি হয়েছে, মৌর্য সাম্রাজ্য, দেন গুপ্ত সাম্রাজ্য, এগুলো আমরা পড়বো, বাকাটক সাম্রাজ্য, এগুলো আমরা পড়বো। কিন্তু মধ্যযুগের ভারতের ইতিহাসে এসে দেখব বাইরের থেকে ভারতবর্ষে আক্রমণ হচ্ছে, বা বহিঃশত্রু বা বিদেশিরা ভারতবর্ষে আক্রমণ করছে। তারা এসে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের রাজাদেরকে যুদ্ধে পরাস্ত করে ভারতবর্ষের যে ভূখণ্ড তাকে কুক্ষিগত করছে, তাকে নিজেদের আয়ত্তে নিয়ে আসছে, দিয়ে ভারতবর্ষের মানুষকে প্রজা বানিয়ে নিজেকে রাজা তৈরি করে তাকে পরিচালনা করছে। এই জায়গায় মধ্যযুগীন ভারতের ইতিহাসে আমরা দেখব। তাহলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার, এনশিয়েন্ট হিস্ট্রি যদি পড়ি, সেখানে কি বৈদেশিক আক্রমণ ঘটেনি? ঘটেছে, অবশ্যই ঘটেছে। কিন্তু তারা এসে কিছুদিন ধরে হয়তো থেকেছে, কিংবা প্রয়োজনীয় কিছু লুটপাট করেছে, দিয়ে চলে গেছে। স্থায়ী কোনো সাম্রাজ্য বা প্রশাসনিক পরিকাঠামোতে তারা কিন্তু নাক গলায়নি। কিন্তু মধ্যযুগীন ভারতের ইতিহাসে আমরা কি এসে দেখব যে বিদেশিরা ভারতবর্ষে এসে এখানে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করেছে, স্থায়ীভাবে প্রশাসনিক পরিকাঠামোকে নিজেদের কুক্ষিগত করে নিয়েছে, নিজেরা পরিচালন করা শুরু করেছে। আমরা দিল্লি সুলতানি অংশ পড়ব মধ্যযুগীন ভারতে। তারা কিন্তু ভারতীয় নয়, তারা বাইরে থেকে এসছে। তুর্কি মুসলিমদের কথা আমরা জানবো, আফগান মুসলিমদের কথা আমরা জানবো। তারা কিন্তু বাইরে থেকে এসছে, ভারতবর্ষের লোক নয়। এখানে এসে একটা দীর্ঘকাল ধরে আমরা যদি দেখি 1206 খ্রিস্টাব্দে যখন মোহাম্মদ ঘুরি তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করছে, তারপর থেকেই ভারতবর্ষে কি হবে, একটা স্থায়ী বিদেশিদের একটা স্থায়ী বসবাস আমরা দেখতে পাবো কুতুবউদ্দিন আইবকের হাত ধরে। সেটা আবার চলবে লোদি পর্যন্ত। লোদি বংশ শেষ যে সম্রাট ইব্রাহিম লোদির কথা আমরা জানবো, তাকে হারিয়ে আফগানিস্তান থেকে তুর্কি মুসলিম বাবর তিনি কি করবেন, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। তাহলে এই যে মধ্যযুগীন ইতিহাস, বেশ কিছু বইতে বা বিভিন্ন জায়গায় এটাকে মুসলিম ইতিহাসও বলা হয়েছে। কারণ এখানে এই সময়ে অর্থাৎ 1206 থেকে আমরা যদি দেখি 1707 বা 1857 পর্যন্ত আমরা দেখব, কারণ মুঘল সাম্রাজ্যের কিছু অংশ 1857 পর্যন্ত যাবে, যদিও বা তখন ক্ষমতা খুবই খর্ব, তাদের যে ব্যাপ্তি সেটা অনেকটা কমে যাবে। 1757 পর্যন্তই আমরা বেসিক্যালি দেখব। এই জায়গাটাতে বড় সাম্রাজ্যের কথা যদি ভাবি, তাহলে সেখানে কিন্তু মুসলিম শাসকদের দেখতে পাবো। তবে আমরা কিন্তু শুধু মধ্যযুগ মানেই যে মুসলিম যুগ সেটা কিন্তু আমরা বলবো না। আমরা কি বলবো? কারণ মুসলিম যুগ যদি বলি, দুটো বড় সাম্রাজ্যের কথা পড়বো। এখানে কিন্তু হিন্দু সাম্রাজ্যের কথাও আমরা, প্রচুর হিন্দু সাম্রাজ্যের কথা, রাজপুতদের কথা আমরা জানবো, বিজয়নগরের কথা আমরা জানবো। বড় বড় সাম্রাজ্য, হিন্দু সাম্রাজ্য নয়, সাম্রাজ্যের মতো করে
বড় বড় শক্তি কিন্তু ভারতবর্ষে তখনও ছিল। তাই যে মধ্যযুগীন ইতিহাস কেবলমাত্র মুসলিম ইতিহাস তা কিন্তু না। তাহলে দেখো এই জায়গায় এসে বাইরের থেকে লোকজন এসে ভারতবর্ষে স্থায়ী বসবাস করা শুরু করলো, তাদের কয়েকটা জেনারেশন ধরে ভারতবর্ষকে শাসন করা শুরু করলো। মধ্যযুগীন ভারতের ইতিহাস এই জায়গায় আমরা পড়ব। তাহলে পরিবর্তনটা বুঝতে পারছো কি কি পরিবর্তন হচ্ছে? তার মানে কি বিদেশিরা যখন আসছে একটা কালচারাল চেঞ্জেস আসছে, একটা পলিটিক্যাল চেঞ্জেস হচ্ছে, একটা সোসাইটাল চেঞ্জেস হচ্ছে, এই জায়গায় আমরা দেখতে পাবো। এরপর যখন আবার মিডিয়াভেল থেকে মডার্নের দিকে যাচ্ছি, এই কালটা কখন না, এটা হচ্ছে লেটেস্ট। মডার্ন কথার অর্থ কি? আধুনিক, মানে লেটেস্ট, একেবারে লেটেস্ট। তাহলে এই যে ইতিহাস, এই যে যুগ, এখানে পরিবর্তন কি হয়েছে? এখানে দেখবো যখন মধ্যযুগ চলছিল, অর্থাৎ মধ্যযুগীন ভারতবর্ষের ইতিহাস যখন আমরা দেখবো, অর্থাৎ মোগল যুগের কথা, দিল্লি সুলতানি আমলের কথা, তখন বিদেশ থেকে, বিশেষ করে ইউরোপিয়ান যে কন্টিনেন্ট, ইউরোপীয় মহাদেশ থেকে বেশ কিছু দেশ বা বেশ কিছু দেশের কোম্পানি ভারতবর্ষে ব্যবসার জন্য আসবে। তখন অতীতে যদি আমরা দেখি, ভারতবর্ষ প্রসপারাস ছিল, সম্পদে একেবারে সমৃদ্ধ, সোনে কি চিড়িয়া বলা হতো। তো সেখানে ভারতবর্ষে ব্যবসা করতে আসবে ইউরোপিয়ানরা। বুঝতে পারছো কি বর্তমানে আজকে ভারতবর্ষের অর্থনীতি কেন এতটা খারাপ হয়েছে? তোমরা ইতিহাস পড়লে সুন্দরভাবে জানতে পারবে যে ভারতবর্ষে আগে প্রচুর সম্পদ ছিল, কিন্তু বর্তমানে সেই সম্পদ কমতে 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 একেবারে তলানিতে ঠেকে গেছিল একটা সময়। ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন অর্থনৈতিক অবস্থা এমন হয়েছিল, যখন ইমার্জেন্সি লাগানো হয়েছিল, ফিনান্সিয়াল ইমার্জেন্সি, তখন কেবলমাত্র 15 দিনের টাকা বেঁচে ছিল শুধুমাত্র গোটা ভারতবর্ষকে পরিচালনা করার জন্য। সেই অবস্থা থেকে আজকে আমাদের হয়তো চতুর্থ অর্থনীতির দেশ ভারতবর্ষ হয়েছে রিসেন্টলি। তো ভারতবর্ষ একটা সময় কিন্তু এই সোনে কি চিড়িয়া বলা হতো, কিন্তু পরবর্তীকালে অর্থনৈতিক ডিসরাপশন আসছে, অর্থনৈতিক ধ্বংস আমরা দেখব, ড্রেন অফ ওয়েলথ, কিভাবে ভারতবর্ষের সম্পদ আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিল, সেই কথা কিন্তু আমরা এখানে পড়ব। এবং তারা ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে যারা এসেছিল ভারতবর্ষে, তারা এসে ভারতবর্ষে তো ব্যবসা করেছে, লুটপাট করেছে। তাদের মধ্য থেকে একটা দেশের কথা জানবো, সেটা হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড। তাদের অধিবাসীদেরকে আমরা ব্রিটিশ বা ইংরেজ বলি। তারা ভারতবর্ষে এসে 200 বছর ধরে শাসন করেছে। 200 বছর ধরে শাসন করেছে। তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করার চেষ্টা করেছে। তাদের কালচার আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের যে দেশীয় কালচার, সেটাকে ধ্বংস করে দিয়ে ওয়েস্টার্ন কালচার দেওয়ার চেষ্টা করা হয়েছে, ওয়েস্টার্ন এডুকেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে, পাশ্চাত্য শিক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এই যে পরিবর্তনগুলো ঘটেছে, তার জন্য আমরা কি বলবো? মডার্ন, এই যে ইতিহাসটাকে আমরা বলবো মডার্ন হিস্ট্রি। তাহলে এই 3টে ভাগে আমরা ভাগ করছি। এরপর আমরা একেবারে সিলেবাস ধরে সিস্টেমেটিক ওয়েতে এগোবো। আমরা প্রাচীন আগে শুরু করছি, প্রাচীন, সঙ্গে সঙ্গে আমি মডার্নটাও প্যারালালি নিয়ে যাব, কারণ মডার্ন থেকেই বেশি কোশ্চেন আসে। এনসিয়েন্টটা শেষ করব, তার সঙ্গে সঙ্গে মডার্নটাও খানিকটা আমরা আস্তে আস্তে করে ক্লাসগুলোকে এগোবো সিস্টেমেটিক ওয়েতে একেবারেই। তো চলো আজকে এনসিয়েন্ট হিস্ট্রি শুরু করার আগে আর একটা কথা বলে নিই। তোমরা যখন ইতিহাস পড়বে তখন কয়েকটা জিনিস দেখতে পাবে। কিরকম? আমি তোমাদেরকে বলছি, এই টাইম পিরিয়ড ধরে ধরে আমরা আলোচনা করব। কেন টাইম পিরিয়ড? ওই যে তোমাদের আগে একটা কথা বললাম, যে একটা টাইম জোন যদি আমরা জানতে পারি, মনে রাখতে পারি, ঘটনাগুলোর প্রেক্ষাপট এবং ঘটনাগুলোর যে ক্রোনোলজি, পরপর ঘটনাগুলোকে আমরা যদি সাজিয়ে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ইতিহাসের কাল বিভাজন করতে, ইতিহাসের সময় জানার ক্ষেত্রে, ইতিহাসটাকে মনে রাখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো বইতে আমরা দেখব কয়েকটা টার্ম ইউজ করা হয়েছে। যেমন ধরো BCE, এরকম একটা টার্ম ইউজ করা হয়েছে। কোন একটা সাল বলার ক্ষেত্রে বলা হয়েছে ধরো 5 লক্ষ BC কি 2500 BC, এরকম একটা টার্ম ব্যবহার করা হয়। আবার কোথাও কোথাও তোমরা দেখবে AD বলে একটা টার্ম ব্যবহার করা হয়। অ্যানো ডোমিনি বা ঈশ্বরের সাম্রাজ্য বলা হয় এর ফুল ফর্ম। BC কথার অর্থ বিফোর কমন এরা, বিফোর কমন এরা। এটাকে আরো একটা নামে তোমরা দেখবে BC, অনলি BCE নয়, BC বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে। কেন যীশু খ্রিস্টকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি? কারণ এই যে তোমাদেরকে বললাম মডার্ন হিস্ট্রির সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডার তৈরি হয়েছিল, যেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা সারা বিশ্বে
একটা মান্যতাপ্রাপ্ত ক্যালেন্ডার। তার কারণ ওয়েস্টার্নাইজেশন যখন ঘটে, অর্থাৎ ইউরোপীয় শক্তিগুলো যখন সারা বিশ্বকে শাসন করে, নিজেদের কুক্ষিগত করে, তাদের কথা মতো সারা বিশ্বে তারা কি করে, এই ক্যালেন্ডারটাকে, বা অ্যাকচুয়ালি তারা তো খ্রিস্ট ধর্মের দেশ, ওগুলো ইউরোপিয়ান কন্টিনেন্ট মানে খ্রিস্ট ধর্মের দেশ, এবং তার জন্য তাদের উপাস্য দেবতা যীশু খ্রিস্ট, তার জন্মসালটাকে ধরেই কিন্তু তারা এইভাবে ইতিহাসটাকে বা একটা ক্যালেন্ডার রেডি করেছিল, যার নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, আগে, আর একটা যীশু খ্রিস্টের জন্মের পরে, অ্যান্নো ডোমিনি, সেটাকে বলা হয় ঈশ্বরের রাজ্য, মানে যীশু খ্রিস্টের রাজ্য তার জন্মের পরে যেহেতু। তো আমরা একটা টাইম লাইন যদি দেখি বোঝার সুবিধার্থে, আমরা কি দেখব, আমরা একটা টাইম লাইন যদি দেখি, এরকম একটা টাইম লাইন ধরে নাও, এটা 0, 0 মানে এই সময় যীশু খ্রিস্টের জন্ম, এই সময় যীশু খ্রিস্টের জন্ম কেমন, যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল এই সালে, সেটাকে আমরা কি ধরছি 0। এর আগের যদি ইতিহাস হয়, যখন আমরা এর আগের ইতিহাস পড়ব, তখন তাকে আমরা বলবো বিসি, বিফোর ক্রাইস্ট, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের অতীতে, আগে। এর পরের ইতিহাসকে আমরা বলবো এডি। কি বলবো? এডি, অ্যান্নো ডোমিনি, যীশু খ্রিস্টের জন্মের পরে। ঈশ্বর, যীশু খ্রিস্টকে খ্রিস্ট ধর্মের লোকেরা ঈশ্বর বা ভগবান বলে জানে, তাই অ্যান্নো ডোমিনি কথার অর্থ হচ্ছে ঈশ্বরের রাজ্য। যীশু খ্রিস্টের জন্মের পরের যে অংশটা, তাকে বলা হচ্ছে ঈশ্বরের সাম্রাজ্য। বোঝা গেল? তো তাহলে বিসি কি? তার কারণ হচ্ছে আমরা এর পরে যখন, এটা তো ইউরোপিয়ানদের তৈরি করে দেয় ক্যালেন্ডার, কিন্তু কিছু কিছু দেশের ক্ষেত্রে বা আমাদের দেশে হিস্ট্রির ক্ষেত্রে আরও কিছু টার্ম ইউজ করা হয়। দেখা যাচ্ছে আমরা ইংরেজদের তৈরি করা বা ইউরোপীয়দের তৈরি করা গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানি না। যদি না মানি, আমরা মেনে নিয়েছি, 0টাকে স্ট্যান্ডার্ড ধরেছি, এই জায়গাটাকে আমরা কি বলছি? আমরা বলছি সিই, যেটাকে আমরা বলি কমন এরা। যীশু খ্রিস্টের জন্মের পরে যদি হয়, তাকে আমরা বলছি কমন এরা। যীশু খ্রিস্টের জন্মের আগে যদি হয়, তাকে আমরা বলি বিফোর কমন এরা, যীশু খ্রিস্টের জন্মের পূর্বে। উদাহরণ দিয়ে যদি আমরা দেখি, উদাহরণ দিয়ে আমরা একটা দেখার চেষ্টা করি। বলা হলো 2500 BC বা BCE। তার মানে কি? তার মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে। তার মানে আজকে যদি ধরো 2025, আজকে যদি 2025 হয়, তাহলে আজ থেকে কত বছর আগে? আজ থেকে যীশু খ্রিস্টের জন্ম কত বছর আগে? 2025 বছর আগে। তার থেকে আরো 2500 বছর, তার মানে আলটিমেট আজ থেকে প্রায় 4525 বছর আগে, ইয়ার্স এগো। বোঝা যাচ্ছে কিনা বলো? আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এই যে টাইম পিরিয়ডটা আমরা কিন্তু মাথায় রাখবো, প্রাচীন ইতিহাস শুরু হয়েছে কিন্তু 5 লক্ষ বছর আগে থেকে। আমরা পড়বো সেই সময়গুলোকে। টাইম স্কেলটা বোঝা গেল কি? তাহলে এই রকম জায়গায় 0 আগে, আমি তোমাদেরকে যখন প্রাচীন ইতিহাস পড়াবো, তখন কিন্তু দেখবে এই বিসি কথাটা প্রচুর ব্যবহার করব। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে, যীশু খ্রিস্টের জন্মের আগে। যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে 0 থেকে আজকে 2025 বছর আগে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে। কিন্তু আমরা ইতিহাস পড়বো 5 লক্ষ বছর আগে থেকে, যীশু খ্রিস্টের জন্মের 5 লক্ষ বছর আগে থেকে, যখন মানুষের আবির্ভাব হয়েছে তখনকার থেকে আমরা ইতিহাসটা পড়ব। তো এই হলো টাইম লাইন। বোঝা গেল বিষয়টা? এরপরে দেখো, এরপরে যে জিনিসটা আমরা দেখিয়েছিলাম তোমাদেরকে, তাহলে 3টে ডিভিশনে আমরা ভাগ করছি, একটা এনশিয়েন্ট, একটা মিডিয়েভাল, আর একটা হচ্ছে মডার্ন। প্রাচীন ইতিহাস যখন আমরা পড়বো, তার একটা তো টাইম স্প্যান আছে। টাইম স্প্যান হিসেবে যদি আমরা দেখি, এনশিয়েন্ট বা যেটাকে আমরা বলছি প্রাচীন ভারত, সেটা শুরু হচ্ছে প্রায় 5 লাখ বিসি থেকে, 5 লাখ বিসি থেকে আমরা পড়ব প্রাচীন ভারতের ইতিহাস। আমরা পড়ব প্রায় 1200 এডি পর্যন্ত, 1200 এডি, এই জায়গাটা আমরা পড়ব। আরো আমি স্পেসিফিক্যালি ডিভিশন করব তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, 1200 পর্যন্ত আমরা এনশিয়েন্ট পার্টে ফেলবো। যদি আমরা মিডিয়েভাল দেখি, মিডাইভাল, সেটা পড়ব 1206 থেকে
ছাব্বিশ, সরি 1526 নয়, 1757 পর্যন্ত। কেন না, এই 1707 সালে আমরা জানি মুঘল সাম্রাজ্যের যে প্রভাবশালী সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। তার কিছু পরে ঠিক এই 1757 সময়ে পলাশির যুদ্ধ হয়। ইংরেজরা আস্তে আস্তে করে ভারতবর্ষের যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসনিক ক্ষমতা, তারা কিন্তু তাদের মধ্যে হস্তান্তরিত হয়। আর এই সময়টা 1757, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে পরের এই 50 বছরের মধ্যে মুঘল সাম্রাজ্য একটা অখণ্ড সাম্রাজ্য থেকে আস্তে আস্তে ছোট হতে হতে কয়েকটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, দিল্লি ওরিয়েন্টেড হয়ে গেছে। তো এই সময় দেখব, এই 1757 পরে আমরা দেখব এই সময় একটা যুদ্ধের কথা জানবো। সেটা হচ্ছে, সেই যুদ্ধটার নাম কি? সতেরোশো 64-তে একটা যুদ্ধের কথা জানবো, যেটাকে আমরা বলছি ব্যাটেল অফ বক্সার। ব্যাটেল অফ বক্সার, অর্থাৎ বক্সারের যুদ্ধের কথা জানবো। এই বক্সারের যুদ্ধে আমরা দেখব মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং একটা ত্রিশক্তি জোট ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ হবে এই বক্সার নামক জায়গাতে, বিহারে অবস্থিত। সেখানে কিন্তু এই ত্রিশক্তি জোট হেরে যাবে। হেরে যাওয়ার পর 1765 সালে একটা চুক্তি হবে, সন্ধি যেটাকে আমরা বলছি, সেটাকে বলা হয় এলাহাবাদ ট্রিটি বা এলাহাবাদের সন্ধি। সেই সন্ধি অনুযায়ী বাংলা, বিহার আর উড়িষ্যা, এই তিনটি অঞ্চল তখন বাংলা হিসাবেই পরিচিত ছিল। এই বাংলা, বিহার, উড়িষ্যা এই তিনটি অঞ্চলের দেওয়ানি রাইটস, অর্থাৎ রেভিনিউ কালেকশন, কর আদায়ের যে ক্ষমতা, সেটা ইংরেজদের হাতে চলে যাবে। তারপরেই দেখবো আস্তে আস্তে করে ইংরেজরা ভারতবর্ষের প্রশাসনিক বিষয়ে নাক গলানো শুরু করবে। আলটিমেটলি আমরা দেখবো আপ টু 1857 তারা কিন্তু ভারতবর্ষের বিরাট বড় অঞ্চল জুড়ে তাদের ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করবে এবং বিভিন্ন পলিসি নিয়ে আসবে। পলিসি নিয়ে এসে আস্তে আস্তে কি করবে, ভারতবর্ষের ভূখণ্ডগুলোকে দখল করার চেষ্টা করবে। তো এই আপ টু 1757 এই জায়গা পর্যন্ত আমরা কি বলছি, এই মিডিয়াভেল হিস্ট্রিটা কিন্তু আমরা পড়ব। তাহলে 1757 পরে তাহলে পাওয়ার ট্রান্সফার হয়ে যাচ্ছে কার হাতে? ইংরেজদের হাতে। তো এই যে মডার্ন, তাহলে দেখো মডার্ন যে হিস্ট্রিটা আমরা পড়ছি সেটা 1757 থেকে শুরু করে 1947 বলতে পারো, এই পর্যন্ত ইতিহাস আমরা পড়বো। তারপরের ইতিহাস পড়বো না। তোমরা কিন্তু বলতে পারো মডার্ন হিস্ট্রি মানে 1757 থেকে শুরু করে টিল টুডে, মানে কিছুক্ষণ আগে পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা, এটা হচ্ছে এই মডার্ন হিস্ট্রির পাঠে পড়বে। বোঝা গেল বিষয়টা কি? তাহলে একটা হচ্ছে 5 লক্ষ বছর থেকে 1200 এডি। 1200 এডির মধ্যে একটা র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে, বিদেশিরা আক্রমণ করছে, এসে ভারতবর্ষে স্থায়ী বসতি স্থাপন করছে, সাম্রাজ্য বিস্তার করছে। সেই পিরিয়ডটা আমরা পড়বো। সেই পিরিয়ডটা শেষ হচ্ছে মুঘল সাম্রাজ্যের হাত ধরে। মুঘল সাম্রাজ্য যখন শেষ হচ্ছে তখন ইংরেজদের আমরা উপনিবেশিক শাসন দেখব। ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ বা ব্রিটেন যেটাকে আমরা বলছি, ইংল্যান্ড, সেখানে পার্লামেন্ট অনুযায়ী এখানে একটা এক্সটেন্ডেড ইংল্যান্ড আমরা বলতে পারি, বর্ধিত, বা ইংল্যান্ডে একটা বর্ধিত ভূখণ্ড আমরা বলতে পারি, যেটাকে উপনিবেশ বলা হয়। সেখানকার শাসন আমরা দেখব। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারতীয় ইতিহাস। আজ থেকে আমরা শুরু করছি প্রাচীন ইতিহাস। ওকে, তো আমরা কি শুরু করব? দেখো, দেখো তাহলে আমরা প্রথমেই দেখব আমরা কি দেখব, ইতিহাস কাকে বলে। ওই যে তোমাদেরকে বললাম অতীতের কথা জানা, অতীতের কথা জানবো যেভাবে, বা অতীতের কথা জানাটাকেই আমরা বলছি ইতিহাস। তাহলে এবার সবটা ইতিহাস কি আমাদের জানতে হবে? না, আমরা এটাকে একটু আলাদাভাবে দেখব। বেসিক্যালি সংজ্ঞা হচ্ছে এটাই। ইতিহাস কি বললে তোমরা বলবে যে অতীতে ঘটে যাওয়া যে সকল ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, তাকেই আমরা বলছি ইতিহাস। তো এখানে আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে বলবো।
পাস্ট হুইচ ইজ, ছেড়ে দাও, তোমরা এটাকে মনে রাখো, অতীতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা যেটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেমন সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, রাজনৈতিক বা প্রশাসনিক, এই দৃষ্টিভঙ্গিতে গুরুত্বপূর্ণ, তাকেই আমরা বলবো ইতিহাস। তার মানে হিস্ট্রি ইজ দ্য পাস্ট উইথ দ্য all perspective, with all perspective like social, political, religious and আমরা বলতে পারি কি কালচারাল, সেই দৃষ্টিভঙ্গিতে আমরা যে গুরুত্বপূর্ণ ঘটনা তাকেই আমরা বলবো ইতিহাস, যেগুলো আমাদের বর্তমান এবং ভবিষ্যতে চলার পথে অত্যন্ত সহযোগী, তাই তাকে আমরা বলবো ইতিহাস। এই যে ইতিহাসের উৎপত্তি হয়েছে, কোথা থেকে উৎপত্তি হয়েছে, কেন আমরা, বা ইতিহাসের প্রয়োজনীয়তাটা কে বুঝলেন, কে প্রথম বললেন যে না আমাদেরকে ইতিহাসটা জানা জরুরি, ইতিহাস জানতে হবে আমাদেরকে, তিনি বলেছিলেন কে, আমাদের হেরোডোটাস। কে বলেছিলেন? হেরোডোটাস। তার জন্য তাকে আমরা কি বলবো, ইতিহাসের জনক। যে কোনো সাবজেক্টের জনক রয়েছে আমরা জানি, বায়োলজিতেও আমরা পড়েছিলাম। তো এখানে ইতিহাসের জনক বলা হচ্ছে হেরোডোটাসকে। তিনি গ্রিস দেশের মানুষ, গ্রিস দেশের মানুষকে আমরা কি বলি, গ্রিক বলি, তাই তিনি হচ্ছে গ্রিস দেশের মানুষ, গ্রিক, যার নাম হেরোডোটাস, তাকে বলা হচ্ছে ইতিহাসের জনক, যিনি বুঝেছিলেন ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতেই হবে। তিনি একটা বই লিখেছিলেন যার নাম দ্য হিস্টোরিজ, এই বইটা লিখেছিলেন, পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি, সেখানে দেখব আধুনিক ইতিহাসের জনক, বর্তমানে যে ইতিহাসটা আমরা পড়ছি, বর্তমানে যে ইতিহাসটা আমরা জানছি, সেটা তার জনক কাকে বলা হয়, লিওপল্ড ভন র্যাঙ্ক। এটাও কিন্তু পরীক্ষাতে পড়েছে, ঠিক আছে। লিওপল্ড ভন র্যাঙ্ক, তিনি একজন জার্মান ঐতিহাসিক, তাকে বলা হয় আধুনিক ইতিহাসের জনক। আধুনিক ইতিহাস সম্পর্কিত গবেষণা করেছেন তিনি, আধুনিক ইতিহাস সম্পর্কিত তথ্য তিনি প্রদান করেছেন, দ্যাটস ওয়াই আমরা তাকে বলছি আধুনিক ইতিহাসের জনক। তাহলে এই যে ইতিহাস যেটা আমরা পড়ছি ইংরেজিতে, যাকে আমরা বলছি হিস্ট্রি, আমরা কি বলছি, হিস্ট্রি বা হিস্টোরি, এই কথাটা কোথা থেকে এসছে, এই হিস্টোরিয়া কথা থেকে এসছে। হিস্টোরিয়া একটা গ্রিক শব্দ, কারণ আমরা দেখতেছি গ্রিস বা গ্রিস দেশের মানুষ হেরোডোটাস, তিনিই প্রথম ইতিহাসের প্রয়োজনীয়তা বুঝেছিলেন, তার জন্য তিনি দ্য হিস্টোরিজ বইটা লিখেছিলেন। তাহলে গ্রিক ভাষাতে এই হিস্টোরিয়া কথাটার অর্থ হচ্ছে গবেষণা করা, অনুসন্ধান করা ও অন্বেষণ করা। বোঝা গেল বিষয়টা? পরীক্ষার আমরা এক্সাম পার্সপেক্টিভ এই জিনিসগুলো জানবো। ইতিহাস কথাটা কোন কথা থেকে উৎপত্তি হয়েছে, না হিস্টোরিয়া কথা থেকে। হিস্টোরিয়া কথাটা কোন ভাষার? গ্রিক ভাষার, যার অর্থ গবেষণা করা বা অনুসন্ধান করা বা অন্বেষণ করা। বোঝা গেল বিষয়টা? ইতিহাসের জনককে হেরোডোটাস, আধুনিক ইতিহাসের জনককে লিওপল্ড ভন র্যাঙ্ক, যিনি একজন জার্মান ঐতিহাসিক। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো, এরপরে আমরা পড়ছি ঐতিহাসিক কাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি মনে রাখতে পারো, একবার যদি বুঝে যাও সুন্দর করে, তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না বুঝতে। ঐতিহাসিক কালকে আমরা তিনটে কালখণ্ডে ভাগ করছি, অ্যাকর্ডিং টু বা ডিপেন্ডিং অন লিটারেরি সোর্স। লিটারেরি কি মানে কি? লিটারেরি সোর্স মানে লিখিত উৎস। আমরা ইতিহাস জানতে পারছি তখনকার সময়ের তারা যারা রাজ্য শাসন করত, কিংবা তখনকার মানুষ যে পুঁথিবদ্ধ তাদের সাম্প্রতিক ঘটনা, তখনকার ঘটনাকে তারা পুঁথিবদ্ধ করে রেখেছে, সেই পুঁথিগুলো যখন পাওয়া গেছে সেখান থেকে আমরা ইতিহাসটা সুন্দরভাবে জানতে পারছি। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইতিহাস পাচ্ছি না, মানে লিখিত কিছু এভিডেন্স আমরা পাচ্ছি না। তা সত্ত্বেও আমরা সেই সময়কার ইতিহাসকে আন্দাজ করে 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 খানিকটা আমাদের বোধগম্য করে ফেলেছি, কিংবা বুঝে ফেলেছি তখনকার সমাজ ব্যবস্থা কেমন থাকতে পারে, তখনকার ধর্মীয় আচার ব্যবস্থা কেমন থাকতে পারে, তখনকার অর্থনৈতিক পরিকাঠামো কেমন থাকতে পারে, প্রশাসনিক পরিকাঠামো কেমন থাকতে পারে, আমরা কিন্তু আঁচ করতে পেরেছি। কিসের উপর ডিপেন্ড করে? না মাটি খুঁড়ে আমরা যা কিছু জিনিসপত্র পেয়েছি অতীতের, যেগুলোকে কার্বন ডেটিং করে আমরা তার টাইম পিরিয়ড, তার সময়কাল সম্পর্কে ধারণা নিতে পেরেছি, এবং সেই সকল ব্যবহৃত বস্তু দেখে
ব্যবহৃত জিনিসপত্র দেখে সেগুলো যে মানে যদি ব্যবহৃত কোনো জিনিসপত্র পাওয়া গেছে, ধরো কলসি পাওয়া গেছে, হাঁড়ি পাওয়া গেছে, কিংবা শাবল পাওয়া গেছে, কোদাল পাওয়া গেছে, লাঙল পাওয়া গেছে, এগুলো যে বস্তু দিয়ে তৈরি, তার মানে কি সেই সকল বিষয়ে তাদের জ্ঞান ছিল। যদি লাঙল পাওয়া যায় সেটাকে হালের কাজে ব্যবহার করা হচ্ছে, তার মানে কি হালের বিষয়ে তারা সচেতন ছিল, তারা জানতো, তাই না? তাহলে সেরকম কিছু মাটি খুঁড়ে কিছু এভিডেন্স পেয়েছি, প্রমাণ পেয়েছি, তাদের ব্যবহৃত কিছু বস্তুর সন্ধান পেয়েছি, যেখান থেকে আমরা ধারণা করেছি। আমরা তো তখন যে মানুষ ছিল, আজ তো আর সে বেঁচে নেই, তাহলে তাদের ব্যবহৃত জিনিসপত্রের উপর আমরা কালচার করে 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 বিভিন্ন জায়গা থেকে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, তার মধ্যে প্রকৃতিগত মিল, বৈশিষ্ট্যের মিল, তার যে দেখতে আকার আকৃতি, এই যে মিল বা অমিল, এইরকম জায়গাগুলো থেকে আমরা আস্তে আস্তে করে ওই যে অন্বেষণ করেছি, আমরা অনুসন্ধান করেছি, আমরা তাকে নিয়ে গবেষণা করেছি, তার জন্যই আমরা কিন্তু এই ইতিহাসটা জানতে পেরেছি। তাই এই ইতিহাসটাকে যখন আমরা ভাগ করছি, আমরা এই যে লিটারেরি সোর্স, লিখিত উৎস যদি থাকে, তার যদি তৎকালীন সমাজের যে সামাজিক অবস্থা বা তৎকালীন সমাজের যে প্রকৃতি, তারা যদি কোথাও লিখে যায়, তাহলে আমরা সেই লেখা জায়গাগুলো দেখতে পাবো, আচ্ছা এরকম ব্যাপারটা ছিল। তো এখানে তার উপর ডিপেন্ড করে আমরা ইতিহাসকে এই তিনটে খণ্ডে ভাগ করেছি। একটাকে বলা হচ্ছে প্রাগ ঐতিহাসিক, যেটাকে আমরা প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড বলছি, ইংরেজিতে বলা হয় প্রি হিস্ট্রি, আমরা ইংরেজিতে বলবো প্রি হিস্ট্রি মানে বাংলায় যেটাকে আমরা বলছি প্রাগ ঐতিহাসিক, মানে অনেক পুরনো ইতিহাস, প্রি হিস্ট্রি। এরপরে যে ভাগটা আমরা পড়বো দ্যাট ইজ প্রায় ঐতিহাসিক কাল মানে সরি, এখানে একটা জিনিস তোমাদের বলতে, প্রাগ ঐতিহাসিক কেন বলা হচ্ছে, কারণ এই সময়ের যে ইতিহাস, এখানে কোনো লিখিত উৎস আমরা পাইনি। মানে তখনকার মানুষ কেউ লেখাপড়া হয়তো জানতো, লিখে যেতে পারেনি ঠিকভাবে, বা যেটা লিখে গেছে হয়তো এমন কিছু লিখেছে যার কোনো হদিস আমরা এখনো পর্যন্ত পাইনি। লিখে থাকতে পারে, কিন্তু তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। কিন্তু তাদের ব্যবহৃত জিনিসপত্র যেটা মাটি খুঁড়ে পাওয়া গেছে, আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা বলছি, খনন কার্যের ফলে পাওয়া গেছে, সেগুলোকে দেখে দেখে কালচার করে করে আমরা বুঝতে পেরেছি তৎকালীন মানুষের জীবনযাত্রা কেমন ছিল। তো সেই জায়গায় যেহেতু লিখিত কোনো উৎস নেই, সেটাকে আমরা বলছি প্রাগ ঐতিহাসিক কাল, যেখানে কোনো লিখিত উৎস নেই। প্রায় ঐতিহাসিক কেন বলছি? প্রায় ঐতিহাসিক এই সময়কালটাতে দেখা যাচ্ছে মানুষের কিছু লিখিত বিষয় আমরা অন্বেষণ করতে পেরেছি, অনুসন্ধান পেয়েছি। কিরকম? যে তারা কিছু কোথাও লেখার চেষ্টা করেছে, কিন্তু তারা যে কি লিখেছে সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব। যদি তখনকার কোনো মানুষ আজকে যদি বেঁচে থাকে, বা এরকম জাতিস্তর যদি হিসেবে যার পূর্বজন্মের কথা মনে আছে, সেই সময় যদি কেউ থাকতো এবং আজকে এসে সে জন্মেছে, আমরা পূর্বজন্মের কথা যারা মনে থাকে তাদেরকে জাতিস্বর বলি। সেরকম জাতিস্বর যদি কেউ থাকে, সে হয়তো দেখা যাবে তারা কি লিখেছে, বা তখনকার সময় যদি সে থাকতো, তাহলে কিন্তু সে লেখাটাকে উদ্ধার করতে পারত। তাহলে যেহেতু উদ্ধার করতে পারিনি, বা এরকম জাতিস্বর আমরা খুঁজে পাইনি, তাহলে আমরা এটাকে বলছি প্রায় ঐতিহাসিক মানে লিখিত উৎস আছে, কিন্তু তার পাঠোদ্ধার কেউ করতে পারেনি আজও পর্যন্ত। আমরা সেরকম একটা জায়গার কথা জানবো, সিন্ধু সভ্যতা। এই সময়কার মানুষ, সেটা একটা নগরীয় সভ্যতা, ইন্ডাস্ট্রিয়ালাইজড ডেভেলপড একটা সিভিলাইজেশন আমরা বলছি, অত্যন্ত ডেভেলপড আমরা বলবো, অত্যন্ত উন্নত একটা সভ্যতা আমরা পড়ব। যেই সভ্যতার মানুষ তাদের জীবনযাপন প্রণালী যথেষ্ট উন্নত মানের ছিল। বর্তমানেও এরকম প্রচুর জায়গা আছে যেখানে এই ধরনের উন্নত সভ্যতা এখনো পর্যন্ত আসেনি। আজ তো ভারতবর্ষ যথেষ্ট আধুনিক, কিন্তু তৎকালীন সময়ে বা সিন্ধু সভ্যতার সময়ে মানুষ যেভাবে একদম সিস্টেমেটিক বা ওয়েল প্ল্যান্ড ছিল, বর্তমানের বহু জায়গা আছে যেখানের মানুষ ওয়েল প্ল্যান্ড নয়, তৎকালীন সময়ের মতো নয়। এইরকম একটা সভ্যতার কথা আমরা জানতে পারবো। তাহলে সেই সময়কার মানুষ যথেষ্ট লেখাপড়া জানা উচিত। লেখাপড়া হয়তো জানতো, তারা লিখেও রেখেছে, এরকম আমরা হদিস পেয়েছি, তারা লেখার চেষ্টা করেছে, লিখেওছে, কিন্তু কি যে লিখেছে সেটা বোঝা সম্ভব হয়। আমরা তখনকার লিপি দেখবো, বুস্ট্রোফেডন লিপি বলা হচ্ছে সিন্ধু সভ্যতায়। তারা যে লিখেছে সর্পিল আকার পদ্ধতিতে, এরকম করে ডান দিক থেকে বাম দিকে এরকম হয়ে হয়ে লেখা, এরকম করে করে লেখা। তখনকার
এই লেখাটা আমরা কিন্তু এখন পড়তে পারিনি। ইভেন তোমরা দেখো না, যদি আমরা আমাদের দেশের যদি তেলেগু ভাষা দেখি, আমরা কিন্তু পড়ে উদ্ধার করতে পারবো না। যদি তামিল দেখি উদ্ধার করতে পারবো না, চীনের তো ভাষা উদ্ধারই আমরা করতে পারবো না। তাহলে এই যে জায়গাগুলো তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে বলো তো? তার কারণ ওই লেখাগুলোকে আমরা কিন্তু পড়ে উঠতে পারছি না, বুঝে উঠতে পারছি না যে কি লেখা আছে। তাহলে এই জায়গায় আমরা কিন্তু লিখিত উৎস পেয়েছি, যে লিপিটাকে আমরা বলছি ভাবচিত্রাত্মক, ছবি এবং লেখা, অক্ষর দুটো মিলিয়ে লেখা হয়েছে, যে লিপিটাকে আমরা বলছি বুস্ট্রোফেডন। আরো স্পেসিফিক্যালি আমরা জানবো। এই সময়ে কিন্তু লিখিত উৎস থাকলেও আমরা তা পড়তে পারিনি বলে তাই বলছি যে ঐতিহাসিক, প্রায় ঐতিহাসিক। কারণ ঐতিহাসিক যে কালটা পড়বো সেখানে প্রচুর লিখিত উৎস রয়েছে। লিখিত উৎসের উপর ডিপেন্ড করে আমরা ঐতিহাসিক কাল বলছি। বৈদিক সভ্যতার সময় থেকে আমরা দেখব, বৈদিক সভ্যতা যদিও বা বৈদিক সভ্যতাকে আমরা কিন্তু প্রায় ঐতিহাসিক পিরিয়ডেও ফেলতে পারি। কেন বলতো? তার কারণ বৈদিক যে সভ্যতার যে লিটারেচার বা সাহিত্য, যেটাকে আমরা বেদ বলছি, সেই বেদ কিন্তু তখন লেখা হয়নি, বৈদিক সভ্যতার সময় লেখা হয়নি। কারণ আমরা জানি বেদের অপর নাম শ্রুতি, শুনে শুনেই মনে রাখতে হতো। পরবর্তীকালে সেটাকে সংকলন করা হয়েছে, তাই না? কৃষ্ণ দ্বৈপায়ন সংকলন করেছেন। তাহলে সংকলন করা হয়েছে অনেক পরে, তাহলে তখন শুনে শুনে মনে রাখতে হতো। সেখানকার ইতিহাস পরে তার পুঁথি পাওয়া গেছে, তার সংকলন পাওয়া গেছে। সেই জন্য বৈদিক সভ্যতাকে আমরা কিন্তু প্রায় ঐতিহাসিক পর্যায়েও রাখতে পারি। কিন্তু যেহেতু পরে বৈদিক সভ্যতার ইতিহাসটা পাওয়া গেছে বা লিখিত সংকলন আমরা পেয়েছি বেদ সম্পর্কে, বেদ হিসেবে বৈদিক সভ্যতার সাহিত্য আমাদের হাতে আছে এখন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এগুলো আছে। আমরা দেখব আরণ্যক, ব্রাহ্মণ, সংহিতা, উপনিষদ এগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে আজ আমাদের হাতে কিন্তু এই বৈদিক সভ্যতার লিখিত উৎস রয়েছে, যেগুলোকে আমরা পড়তে পারি। তাই আমরা বৈদিক সভ্যতাকে ঐতিহাসিক কালে রেখেছি। বোঝা গেল বিষয়টা? তাহলে একটা বলছি প্রাগৈতিহাসিক কাল, একটা প্রায় ঐতিহাসিক কাল, একটা হচ্ছে ঐতিহাসিক কাল। এবার যদি আমরা টাইম পিরিয়ড দেখি, কোন টাইম পিরিয়ড পর্যন্ত এই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কোন টাইম পিরিয়ড? তাহলে দেখো, ইংরেজিতে এটাকে বলা হচ্ছে প্রি হিস্ট্রি, ইংরেজিতে এটাকে বলা হয় প্রি হিস্টোরি, এটাকে বলা হয় প্রোটো হিস্ট্রি, এটাকে বলা হয় প্রোটো হিস্টোরি, আর এটাকে বলা হয় হিস্ট্রি, তাই না? হিস্টরি। বুঝা গেল? এইবার দেখো, এই যে তিনটে কাল আমরা ভাগ করেছি, এর সময়কালটা কিরকম? এই যে প্রাগৈতিহাসিক কালের কথা আমরা জানছি, এটা সময়কাল জানো তো কত? এই এর আগে কোনো কাল নেই। 5 লাখ বিসি থেকে শুরু করে সিন্ধু সভ্যতা যেখানে শুরু হচ্ছে, অর্থাৎ সিন্ধু সভ্যতা শুরু হচ্ছে 2500 বিসিতে, তার মানে এটা হবে 2500 বিসি। এই টাইম পিরিয়ডটাকেই আমরা বলছি প্রাগ ঐতিহাসিক কাল। এই সময়ে সিন্ধু সভ্যতার সময়ে আমরা লিখিত উৎস পেয়েছি, পড়তে পারিনি ঠিকই, কিন্তু তার আগে পর্যন্ত কোনো লিখিত উৎস নেই। কোনো লিখিত উৎসের থাকলেও আমরা এখনো পর্যন্ত প্রমাণ বের করতে পারিনি। ঠিক আছে? এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতার ইতিহাসও আমরা কিন্তু 1921 সালের আগে জানতামই না। ভারতবর্ষে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যখন আলেকজান্ডার কানিংহাম প্রতিষ্ঠা করেন, তারপর থেকে খনন কার্য শুরু হয়। আমরা জানি যখন বোম্বে থেকে থানে যখন রেলপথ নির্মাণ হচ্ছে, তখন মাটি খোঁড়া হচ্ছে, মাটি খুঁড়ে দেখা যাচ্ছে কিছু এরকম পুরনো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। যখন পাওয়া যাচ্ছে তখন সেগুলোকে কালচার করা হলো, যে না নিচে বোধহয় কিছু থাকতে পারে। আরো খোদাই করা হলো, খোদাই করে 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 হরপ্পা একটা বড় শহর আবিষ্কার হয়ে গেল। পরবর্তীকালে মহেঞ্জোদারো, এরকম 1922-তে এরকম করে পরপর আবিষ্কার হচ্ছে। তাহলে 1921 সালের আগে ইংরেজরা যখন ভারতবর্ষে শাসন করতো, কারণ ইংরেজরা তো 1921 সাল মানে ইংরেজদের যাওয়ার সময় হয়ে গেছে, তার আগে পর্যন্ত ইংরেজরা ভারতীয়দেরকে বলতো গাইয়া, বর্বর, এরকম করে গালাগালি করতো, যে তোমরা তো অসভ্য, তোমাদেরকে আমরা সভ্য করার উদ্দেশ্যেই তোমাদের শাসন করছি, তোমাদেরকে যে শাসন করছি এটা তোমাদের ভাগ্য ভালো, এরকম কথাগুলো বলতো, অসভ্য ভাষায় গালিগালাজ করতো। কিন্তু যখন এই 1921-এ গিয়ে এসে দেখা গেল যে ভারতবর্ষে, অবিভক্ত ভারতবর্ষ অবশ্য তখন, পাকিস্তান বেশিরভাগ অংশ পাকিস্তান, আর আমাদের ভারতবর্ষের যে পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, হরিয়ানা এই অঞ্চল জুড়ে, আর পাকিস্তানে পশ্চিম পাঞ্জাব,
লারকানা থেকে শুরু করে আমাদের বালুচিস্তান, সিন্ধু প্রদেশ, সিন্ধু নদী এবং তার উপনদী, এই অঞ্চলটা এই সিন্ধু সভ্যতা কিন্তু ছিল। অর্থাৎ অবিভক্ত যে ভারতবর্ষ, তার যে সভ্যতা, প্রাচীন যে সভ্যতা, যে আমরা গাইয়া নই, আমরা বর্বর নই, আমরা অসভ্য নই, আমাদের পূর্বপুরুষেরা এরকম একটা নগর জীবন কাটিয়েছে। তখনকার আরবান ছিল, রুরাল নয়, আরবান ছিল, আমরা বলতে পারলাম তখন আফটার 1921। কিন্তু তার আগে পর্যন্ত আমাদেরকে এই কথাগুলো শুনতে হয়েছে। তাহলে এই ইতিহাসটা আমরা জানতে পারিনি। 2500 বছর, যীশু খ্রিস্টের জন্মের 2500 বছর আগে পর্যন্ত যে ইতিহাস, তার কোনো লিখিত উৎস পাইনি। কখন থেকে পেলাম? সিন্ধু সভ্যতার সময় থেকে। তাহলে এর টাইম পিরিয়ডটা যদি দেখি, তাহলে এ কত হবে? 2500 বিসি থেকে 1500 বিসি। কারণ এই 1500 বিসি থেকে আমাদের বেদিক সিভিলাইজেশন বা বৈদিক সভ্যতা শুরু হচ্ছে। সেই জন্য আমরা 1500 বিসি থেকে, এটা হচ্ছে উত্তর বৈদিক, সরি আমরা বলবো পূর্ব বৈদিক। পূর্ব বৈদিক মানে আগে যেটা এসছে, উত্তর বৈদিক মানে পরে যেটা এসছে। তাহলে এটা 1500 বিসি থেকে আজ পর্যন্ত আমরা বলতে পারি। যেহেতু আমরা পড়ছি, তাহলে আমরা বলবো এত দূর পড়বো তো 1947 পর্যন্ত পড়বো। তাই আমরা এই ইতিহাসটাকে পড়বো এই জায়গাটা, টাইম পিরিয়ড এরকম। তাহলে 5 লাখ থেকে 2500 বছর, 2500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাগৈতিহাসিক কাল। 2500 থেকে 1500 বা 1000 করতে পারো তোমরা। 1000-এর পরে দেখবো আমরা সংকলন হয়েছে, কি বেদের সংকলন হয়েছে। তাহলে বেদ যখন সংকলিত হয়েছে সেই সময় থেকে আমাদের হাতে পুঁথি রয়েছে, তাই আমরা এটাকে ঐতিহাসিক কাল বলছি, 1500 বিসি থেকে আপ টু 1947। ওকে, তো দেখো এই যে প্রাগৈতিহাসিক কাল, যেখানে আমাদের কোনো লিখিত উৎস নেই, তা সত্ত্বেও আমরা তখনকার মানুষের জীবনযাপন প্রণালীকে আন্দাজ করতে পেরেছি, গেস করতে পেরেছি তাদের কিছু ব্যবহৃত জিনিসপত্র বা আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর, খনন কার্যের ফলে পাওয়া কিছু জিনিসের উপর। দেখা যাচ্ছে কি এই যে টাইম পিরিয়ডটা, সেখানে যে সকল মানুষ বসবাস করত, তারা বেশিরভাগ যে জিনিসটা ব্যবহার করত, সেটা হাঁড়ি কলসি থেকে শুরু করে ব্যবহারের জিনিসপত্র বা তাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য সব থেকে ব্যবহৃত বেশি জিনিস যেটা হচ্ছে প্রস্তর বা পাথর দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? প্রস্তর বা পাথর দিয়ে তৈরি। সেই জন্য আমরা প্রাগৈতিহাসিক কাল, এই যুগটাকে কি বলবো জানো? এই যুগটাকে আমরা বলবো প্রস্তর যুগ। আমরা কি বলবো? প্রস্তর যুগ। মানে এই সময় তারা পাথরই তাদের ব্যবহারে সব থেকে বেশি হতো, তারা ব্যবহার করত। এই সময়কালে সিন্ধু সভ্যতার কথা আমরা জানবো। ঐতিহাসিক কাল তো পুরোটাই পড়ে আছে, বৈদিক সভ্যতা থেকে শুরু করে মহাজনপদের শুরু, সেখান থেকে মৌর্য সাম্রাজ্য, সেখান থেকে বৈদেশিক আক্রমণ, তারপরে আমরা দেখব মৌর্য সাম্রাজ্য যখন আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে, সেখানে শুরু হচ্ছে শুঙ্গ বংশ, কান্ন বংশ, সাতবাহন বংশ, আমরা আসবো এরকম। তারপরে ইন্দো গ্রিক আক্রমণ দেখব, শক, পল্লব, কুষাণদের কথা আমরা জানবো। কুষাণদের সামন্ত, তারা পরবর্তীকালে আবার সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে, উত্তর ভারতে প্রতিষ্ঠা করছে গুপ্ত সাম্রাজ্য, দক্ষিণ ভারতে প্রতিষ্ঠা করছে বাকাটক সাম্রাজ্য। আবার যখন গুপ্ত সাম্রাজ্য আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে, তারপরেই আমরা দেখব পাল বংশ, প্রতিহার বংশ, রাষ্ট্রকূট বংশ, তার আগে চালুক্য বংশ, হর্ষবর্ধন বা আমরা পুষ্যভূতি বংশ যেটা থানেশ্বরে, আমরা এই জায়গাগুলো পড়ব। এই ইতিহাস তো আমরা এখানে পাচ্ছি। তারপরে মডার্ন হিস্ট্রি, মিডিয়াভেল হিস্ট্রি, দেন মডার্ন হিস্ট্রি। এটা হচ্ছে ঐতিহাসিক কালের মধ্যে অন্তর্গত। তাহলে দেখো এই যে ইতিহাসটা বা প্রাগৈতিহাসিক কালের ইতিহাস যেটা, বা প্রস্তর যুগ যেটা, সেটাকে আমরা কিভাবে আরো সুন্দরভাবে পড়তে পারি বা ভাঙতে পারি। কিরকম? প্রাগৈতিহাসিক কালকে দেখো 3টি ভাগে ভাগ করা হয়েছে। কিরকম? একটাকে বলা হচ্ছে পুরা প্রস্তর যুগ, একটাকে মধ্য প্রস্তর যুগ, আর একটাকে নব্য প্রস্তর যুগ। পুরা প্রস্তর যুগ ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক এজ। ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক এজ। ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক এজ, অর্থাৎ পুরা প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ। পুরা প্রস্তর বা এটাকে তোমরা বলতে পারো প্রাচীন প্রস্তর। প্রাচীন প্রস্তর কেমন? এই যে প্যালিও, এই কথাটাকে যদি আমরা ভাঙি, প্যালিওলিথিক কথাটাকে পুরোটাকে যদি আমরা ভাঙি, তার দুটো অংশ পাবো। একটাকে প্যালিও কথার অর্থই হচ্ছে প্রাচীন। প্যালিও কথার অর্থ হচ্ছে প্রাচীন। কেমন? এই যে লিথিক কথাটা ব্যবহার করা হচ্ছে, এই লিথিক কথার অর্থ হচ্ছে পাথর। পাথরটাকে আমরা সাধু ভাষায় বলি প্রস্তর। সাধু চলিতের একটা ব্যাপার আছে ইতিহাসে।
তো এই জায়গাটাকে বলা হচ্ছে পাথর, সেই জন্য আমরা সুন্দরভাবে গুছিয়ে বলছি প্রস্তর যুগ। বোঝা গেল? প্রস্তর যুগ বলছি আমরা। প্যালিও প্রাচীন, লিথিক পাথর, প্রাচীন পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগ। মেসোলিথিক, মেসোলিথিক, মেসোলিথিক এটাও কি? লিথিক মানে পাথর, মেসো কথার অর্থ হচ্ছে মধ্য, লিথিক কথার অর্থ প্রস্তর, মধ্য প্রস্তর যুগ, মেসোলিথিক পিরিয়ড। নিও, নিও কথার অর্থ হচ্ছে নূতন, তাই নব্য, নূতনকে আমরা সাধু ভাষায় কি বলি? নব্য, তাই এটাকে বলা হচ্ছে নব্য প্রস্তর যুগ, দ্যাট ইজ নিওলিথিক। লিথিক কথার অর্থ পাথর। বোঝা গেল? এই তিনটি অংশে ভাগ করছি। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার তিনটি অংশে কেন ভাগ করব? আপনি তো বললেন যে আমরা ইতিহাসকে ভাগ করছি প্রাগৈতিহাসিক কাল, প্রাগৈতিহাসিক কাল, ঐতিহাসিক কাল, তিনটে অংশে ভাগ করছি। আবার প্রাগৈতিহাসিক, তোমরা টাইম পিরিয়ডে দেখো 5 লক্ষ বছর থেকে 1000 BC পর্যন্ত দেখো, 5 লক্ষ থেকে শুরু করে 1000 BC পর্যন্ত প্রাগৈতিহাসিক কাল। তাহলে একটু আগে বললাম 5 লক্ষ থেকে 2500, তাহলে এখানে আবার প্রাগৈতিহাসিক কালে 1000 BC করেছি কেন? তোমাদের মনে প্রশ্ন হতে পারে। এখানটা একটু তোমরা কনসেপ্ট একটু ক্লিয়ার করে নাও। কিরকম? এই যে ডিভিশনটা হচ্ছে বা যে কোনো ডিভিশনের ক্ষেত্রে, সেটা তো আজকেই শেষ বা একটা পিরিয়ড চলছিল বা একটা সাম্রাজ্য চলে আজকেই শেষ, পরের দিন থেকে আর একটা সাম্রাজ্য শুরু, তা নয়। একটা যুগ যখন পরিবর্তন হচ্ছে, এত বড় একটা টাইম গ্যাপ, সেখানে কিন্তু 2-5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছরও কিছু না। একটা যুগের অবসান হচ্ছে আর একটা যুগের শুরু হচ্ছে, সেই যে পিরিয়ডটা সেটাকে বলা হয় ওভারল্যাপিং পিরিয়ড। একটা যুগের একটা বড় যুগ, সেটা আস্তে আস্তে করে কি হচ্ছে? শেষ হচ্ছে, আবার একটা বড় যুগ তৈরি হচ্ছে। এটা যদি 5 লক্ষ থেকে শুরু হয়ে এই জায়গায় আসে, তাহলে এই যে টাইমটা সেটা হচ্ছে ওভারল্যাপিং টাইম। ঠিক আছে? নির্দিষ্ট করে সময়সীমা নেই, নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। কালচারাল একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে, দীর্ঘকাল ধরে কালচারাল পরিবর্তন লক্ষ্য করে একদম ডিফারেন্ট কালচার চলে এসেছে, তখনই সেই জোনটাকে আমরা অন্য একটা যুগে ভাগ করেছি। এখানেও ঠিক তেমন, পুরা প্রস্তর যুগ যেটা 10,000 BC, সে 10,000 জায়গায় তুমি 12,000 BC করতে পারো, আবার 8,000 BC করতে পারো, কোনো ব্যাপার। মেসোলিথিক পিরিয়ডে সেখানে দেখা যাচ্ছে 10,000 থেকে 6,000 BC পর্যন্ত এইরকম একটা টাইম পিরিয়ডে এই মধ্যযুগীন প্রস্তর যুগ যেটা বা মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো, আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা। আবার যখন নব্যপ্রস্তর যুগের কথা ভাবছি, তখন দেখা যাচ্ছে এই 6,000 থেকে 1,000 BC পর্যন্ত নব্যপ্রস্তর যুগটা চলছে। আমরা সিন্ধু সভ্যতার কথা পড়ছি 2,500 BC থেকে, তখন কিন্তু খানিকটা নব্যপ্রস্তর যুগ নিয়ে, খানিকটা তাম্রপ্রস্তর যুগ নিয়ে, খানিকটা ব্রোঞ্জ যুগ নিয়ে। কারণ আমরা জানি প্রথম আবিষ্কৃত ধাতু হচ্ছে তামা, তার আগেও কিন্তু তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ প্রকৃতিতে পাওয়া যেত। সে ব্রোঞ্জ হয়তো তখন তারা ব্রোঞ্জ হিসেবে জানতো না, কিন্তু তাদের ব্যবহারের ধাতু হিসেবে কিন্তু তারা জানতো। তো সেই হিসেবে আমরা সিন্ধু যুগকে কিন্তু ব্রোঞ্জ যুগীয় সভ্যতা বলবো। তারপরে এসছে তাম্রপ্রস্তর যুগ, এই নব্যপ্রস্তর যুগের পরে তাম্রপ্রস্তর যুগ। বৈদিক সভ্যতার কথা আমরা যখন পড়বো, সেটা হচ্ছে লৌহ যুগ, তখন লোহা আবিষ্কার হয়ে গেছে। তো বোঝা গেছে বিষয়টা কি? তাই এটা হচ্ছে প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর। এই নব্যপ্রস্তরের মধ্যে ব্রোঞ্জযুগীয়, তাম্রপ্রস্তর, এরপরেই তাম্রপ্রস্তর, এই জায়গাগুলো ওভারল্যাপিং জোন। নব্যপ্রস্তর যুগের পরেই আমরা কোথায় যাচ্ছি? আমরা চলে যাচ্ছি প্রায় ঐতিহাসিক কালে। তাহলে এই যে ওভারল্যাপিং জোন, সেই জন্য খানিকটা ওভারল্যাপ করে চলে গেছে। বুঝে গেল? তাহলে এই হচ্ছে আমাদের পুরো প্রাগৈতিহাসিক কাল। বোঝা গেল? পুরো তাহলে প্রাগৈতিহাসিক কাল। তাহলে দেখো আমরা তিনটি জিনিস বললাম। এবার প্রশ্ন হচ্ছে এইরকম যে ডিভিশনটা বা বিভাজনটা কেন, এইরকম বিভাজনটা কেন ঘটেছে বা কেন আমরা করছি, তার কারণ হচ্ছে এটাই, এই যে প্রাচীন প্রস্তর যুগ বা প্যালিওলিথিক পিরিয়ড, এই প্যালিওলিথিক পিরিয়ড যেটা অর্থাৎ 5 লক্ষ থেকে 10,000 BC পর্যন্ত, এই সময় মানুষ যে জিনিসগুলো ব্যবহার করত সেটা বেসিক্যালি পাথর। তো এই সময় তো পুরোটাই পাথর। তাহলে এখানে পুরা প্রস্তর বা প্রাচীন প্রস্তর যুগে যে ব্যবহৃত পাথর ছিল, সেগুলোর আকার ছিল বিরাট বড় বড়, এবড়ো খেবড়ো বড় পাথর, এবড়ো খেবড়ো পাথর তারা তাদের কাজের জন্য ব্যবহার করত। সেই পিরিয়ডটাকে আমরা বলছি প্রাচীন প্রস্তর যুগ।
এই যে প্রাচীন প্রস্তর যুগ বা পুরা প্রস্তর যুগ যেটা আমরা বলছি, এই সময়েই তোমরা কিন্তু এটা লিখে রাখবে, এই সময়েই মানুষ আগুন আবিষ্কার করেছিল। আগুন কি হয়? আগুন আবিষ্কার হয়। আগুন আবিষ্কারের ইতিহাস নিশ্চয়ই প্রত্যেকের জানা, কিন্তু পরীক্ষা এসছে কোন যুগে মানুষ প্রথম আগুন আবিষ্কার করে। আবার প্রশ্ন এসছে কোন যুগে মানুষ আগুনের উপর নিয়ন্ত্রণ করতে শেখে। আগুন তো আবিষ্কার করে ফেলেছে, কিন্তু তার উপর নিয়ন্ত্রণ করতে পারেনি, নিজেদের কাজে লাগাতে পারেনি। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি, আগুনের উপর নিয়ন্ত্রণ করা শুরু করেছে কবে? মধ্যযুগের শেষের দিকে বা নব্য প্রস্তর যুগের প্রথমের দিকে। বুঝে গেল বিষয়টা? আর কি এই যুগের বৈশিষ্ট্য কি? এই যুগে মানুষ বেসিক্যালি তারা শিকারী ছিল। শিকারী মানে বানরের মতো, পশুর মতো। তাদের যে মুখ্য উদ্দেশ্য সেটা ছিল খাদ্য গ্রহণ, মানে খাদ্য সংগ্রহ করো আর পেট ভর্তি করে খাও। খাদ্য সংগ্রহ, বা তাদেরকে বলা হতো খাদ্য সংগ্রাহক। কি বলা হতো? খাদ্য সংগ্রাহক। তাদের মূল উদ্দেশ্য ছিল খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো, নিয়ে এসে নিজেদের মতো করে পেট ভর্তি করে খেয়ে নাও। বাস, যতক্ষণ খিদা মিটে গেছে আর খাদ্য সংগ্রহ করার দরকার নেই। আবার যখন খিদা পাচ্ছে তখন খাদ্য সংগ্রহ করছে, আবার নিয়ে এসে খাচ্ছে। তাহলে খাদ্য সংগ্রহ করা এবং পশু শিকার করতো, কাঁচা মাংস খেত। আমরা জানি আদিম মানুষ কাঁচা মাংস খেত, খাদ্য সংগ্রহ করত, করে গাছের ফলমূল এইসব খেত এই যুগটাতেই। তারা যখন খাদ্য সংগ্রহ করতে যেত তখন এরকম হয়তো দেখা যাবে বর্ষাকাল কিংবা ঝোড়ো হাওয়া বইছে, পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে ধরে নিতে পারো। গাছে গাছে ঘষা লাগছে, ঘষা লেগে আগুন ধরে গেছে, দাবানল হয়ে গেছে, সেখানে বনের জন্তু জানোয়ার সব পুড়ে গেছে। তো তারা যখন তারা তো প্রথমে এরকম গাছের তলায়, তাদের কোনো স্থায়ী আবাস ছিল না, গাছের তলায় বিভিন্ন জায়গায় তারা থাকতো বানরের মতো করে। যেটা বর্তমান বানরকে যদি আমরা দেখি গাছে গাছে লাফিয়ে বেড়ায়, কারণ আমাদের তো পূর্বপুরুষ বানরই। তো আমাদের দাদু ঠাকুমা যদি দেখি একদম প্রথমের দিকে, তো তারা বানরই ছিল, গাছেই তাদের বাস ছিল। তো তারা যখন বনে যাচ্ছে শিকার করতে, গিয়ে দেখছে গাছগুলোতে এরকম পুড়ে ছাই হয়ে আছে, এবং সেখানে ওই দাবানলে দেখা যাচ্ছে কিছু পশু তারা পুড়ে গেছে, ঝলসে গেছে। তখন সেটাকে নিয়ে এসে তারা খেয়ে দেখলো, বাহ সুন্দর টেস্ট তো। এইবার তারা খোঁজ করার চেষ্টা করলো যে কিভাবে হয়েছে এই ঘটনা। তো এরকম করতে করতে তারা দেখলো যে এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানে একটা আগুন তৈরি হয়েছে, গাছে গাছে ঘষা লেগেছে, গোটা বন জঙ্গল পুড়ে গেছে, তার মধ্যে থাকা পশুও পুড়ে গেছে, তারপরে সেখান থেকে সুস্বাদু খাবার পাচ্ছে। তাহলে তখনই কিন্তু তারা কি করলো? এখান থেকে আগুন আবিষ্কার করলো। বোঝা গেল বিষয়টা? তাহলে তাদের মুখ্য উদ্দেশ্য কি ছিল? খাদ্য সংগ্রহ করা। তারা বেসিক্যালি শিকারী ছিল। পরে এগুলো কিন্তু পরীক্ষাতে পড়ে যে প্রাগৈতিহাসিক যুগের মানুষেরা বা পুরাপ্রস্তর যুগের মানুষেরা কেমন ছিল, খাদ্য সংগ্রাহক, বা তারা কৃষিকাজ জানতো কিনা, তাদের স্থায়ী আবাস ছিল কিনা, এইসব বিষয়ে কিন্তু আমাদের কোশ্চেন পড়ে। তাহলে তারা আগুনের আবিষ্কার করে কবে? পুরাপ্রস্তর যুগ বা প্রাচীন প্রস্তর যুগে বা প্যালিওলিথিক এজে। তারা কেমন ছিল? খাদ্য সংগ্রাহক এবং শিকারী। মধ্যপ্রস্তর যুগে কি হলো? এই যে বড় বড় পাথর তারা ব্যবহার করত, এবড়ো খেবড়ো পাথর তারা ব্যবহার করত। আস্তে আস্তে তাদের মধ্যে একটা জ্ঞানগম্য হলো। তাদের মধ্যে এই পাথরগুলোকে কিভাবে নিজেদের কাজে আরো সুন্দরভাবে লাগানো যায়, তারা আস্তে আস্তে করে সেটা নিয়ে কালচার করতে শুরু করলো। ফলে এই সময়কালে যখন আসবো বা 10,000 থেকে 6,000 বেশি এই সময়টা আমরা যখন দেখব, সেখানে দেখবো পাথরের আকৃতি অনেকটা ছোট হয়ে গেছে, সুন্দর করে তারা ব্যবহার করতে পারছে। সেই জন্য এই জায়গাটাকে বলছি মধ্যপ্রস্তর যুগ। বা তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলোকে কি বলে জানো? মাইক্রোলিথ। মাইক্রোলিথ, লিথ মানে পাথর, মাইক্রো মানে ছোট, লিথ। তাহলে মধ্যপ্রস্তর যুগের পাথরের বৈশিষ্ট্য কি হলো? এখানে বড় বড় এবড়ো খেবড়ো পাথরগুলো মসৃণ হতে শুরু করলো, তারা মসৃণ করে ব্যবহার করা শুরু করলো। পাথরগুলোকে কেটে কেটে ছোট, দেখা যাচ্ছে এরকম একটা পাথর, বড় পাথর ছিল, তাকে কেটে ছোট টুকরো করেছে, তাতে একটা কাঠের হাতুড় লাগিয়ে দিয়েছে, দিয়ে হাতুড়ির মতো তারা
ব্যবহার করা শুরু করেছে, হ্যামারের মতো ব্যবহার করা শুরু করেছে, পশু পাখিকে মারতে বল্লমের মতো তার কি করেছে, পাথরগুলোকে সুচলো করেছে। সেই যে পাথরের যে ব্যবহৃত জিনিসগুলো তাকে আমরা কি বলছি, মাইক্রোলিথ। ছোট হয়ে গেছে, মাইক্রো কথার অর্থ ছোট, লিথ মানে পাথর, তাহলে বড় পাথর থেকে ছোট পাথর হয়ে গেল, বুঝে গেল? সেটা কোথায় হলো? মেসোলিথিক পিরিয়ড। মেসোলিথিক কথার অর্থ মধ্যপ্রস্তর যুগ। এই সময় তাদের মধ্যে একটা ধারণা তৈরি হলো, কিরকম? তাদের মধ্যে জ্ঞানের সঞ্চার হলো। যখন এই সময়কার মানুষ মারা যাচ্ছে, এই সময়কার মানুষ যখন মারা যাচ্ছে, দেখা যাচ্ছে এর আগে মানুষ যে মারা গেছে তাদের আলাদা করে কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, এই কারণে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে থেকেছে। কিন্তু এখানে যখন আমরা এই যুগের কথা যখন পড়বো বা এই যুগের কালচার যখন করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে সুন্দরভাবে সমাধিস্থ করা হচ্ছে, কবরস্থ করা হচ্ছে, কিংবা দাহ করা হয়েছে, এরকম ঘটনাগুলো আমরা পাবো। তো বেশিরভাগই কবরস্থ করা হয়েছে। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারবো, এই সময়কার মানুষ অন্তিম সংস্কার শিখে গেছে তখন। অর্থাৎ ধরো তাদের মধ্যে আমরা আদিবাসী লোকেদের, বা একদম যদি আমরা আন্দামান নিকোবরে চলে যাই, কিংবা আফ্রিকান বিভিন্ন জায়গাতে চলে যাই, কারণ আমরা জানি আফ্রিকাকে কি বলা হয়, ক্রেডেল অফ হোমল্যান্ড আমরা বলি। আমরা মানুষের যে আবির্ভাব কবে, মানে কোথায় হয়েছে, আফ্রিকাতে আমরা জানি। তো সেখানে এখনো বহু জায়গা আছে যেখানে দেখতে পাবো তাদের মধ্যে সেই ধরনের সংস্কৃতি এখনো পৌঁছায়নি, কিন্তু তাদের মধ্যে এই সেন্স আছে, আমার সন্তান, আমার ছেলে, আমার বাবা, আমার মা, এই ধরনের একটা চিন্তা ভাবনা কিন্তু তাদের মধ্যে আছে। আমরা পশুদের মধ্যেও দেখব, তাই না? তো এই ধরনের সেন্স কিন্তু প্রত্যেকটা জীবদের মধ্যে রয়েছে, উদ্ভিদ জীব নয়, প্রাণীদের মধ্যে রয়েছে। তো এই যুগে আমরা দেখব প্রথম মানুষ তার প্রিয়জনকে, যারা মারা যাচ্ছে তাদেরকে কি করা হচ্ছে, সুন্দর করে সমাধিস্থ করা হচ্ছে। তার প্রিয় জিনিসগুলোকে, কিছু জিনিস তার কবরের মধ্যে রাখা হচ্ছে। এই রকমের কিছু কবরের হদিস আমরা কিন্তু এই মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগে পেয়েছি। আস্তে আস্তে পড়বো সেগুলো সব আমরা। তো এখান থেকে কোশ্চেন কি আসে, যে অন্তিম সংস্কার করা। আমরা জানি মানুষের 16টা সংস্কার, তার মধ্যে জন্ম দিয়ে শুরু হয় সংস্কার, আর মৃত্যু দিয়ে অন্তিম সংস্কার বা 16তম সংস্কার বলছি আমরা। তো এই যে সংস্কার, অন্তিম সংস্কার বা অন্ত্যেষ্টি ক্রিয়া, সব দাহ করা, কবরস্থ করা, এই সময়কার মানুষ কিন্তু তখন জেনে গেছে। বুঝতে পেরেছো তাহলে কালচারালি কিভাবে পরিবর্তন হচ্ছে? এরপর আসি আমরা নব্যপ্রস্তর যুগ। এই যুগ নব্য বা নূতন প্রস্তর যুগ কেন বলছি? এই যুগে দেখা যাচ্ছে পাথরগুলো আরো ছোট হয়ে গেছে, একদম সুন্দরভাবে তাদের ব্যবহারের একেবারে উপযোগী হয়ে গেছে। সেটা দিয়ে তারা ছুরির মতো করে ব্যবহার করছে, সেটা দিয়ে তারা বল্লমের মতো ব্যবহার করছে, সেটা দিয়ে দেখা যাচ্ছে হ্যামার করে ব্যবহার করছে, হাতকুঠার হিসেবে ব্যবহার করছে। তাহলে এই যুগেই সেই ধরনের ঘটনাগুলো ঘটছে। সেই জন্য আমরা কি বলছি, নব্যপ্রস্তর যুগ বা নূতন পাথরের যুগ। বোঝা গেল? এই নব্যপ্রস্তর যুগে মানুষ যখন এই ধরনের সুন্দর হাতিয়ার পেল, তারা কি করছে, মাটি খুঁড়ছে, মাটি খুঁড়ে তারা কি করছে, চাষবাস করার চেষ্টা করছে, কৃষিকাজ করার চেষ্টা করছে, বনের পশুকে তারা নিয়ে এসে পালন করার চেষ্টা করছে। এই যুগেই আমরা দেখব। তাহলে এই যুগের সব থেকে বড় বৈশিষ্ট্য কি না, তারা পশুপালন শিখে ফেলেছে। এই যুগে কি হবে, পশুপালন শিখে গেছে। আর কি, স্থায়ী বসবাস, স্থায়ীভাবে তারা বসবাস, স্থায়ীভাবে কোথায়, ঘরবাড়ি বানানো শিখেছে? নিশ্চিতভাবে নয়, ঘরবাড়ি বানায়নি। এই সময়কার মানুষ গুহায় বসবাস করত, পাথরের বড় বড় পাথরের ঢিবি, তার নিচে বসবাস করত, বা গুহায় তারা বসবাস করতে শুরু করলো। এইটাকে বলা হচ্ছে স্থায়ী বসবাস। কেন বসবাস করা শুরু করলো? কারণ তখন তারা কৃষিকাজ শিখে গেছে, তারা চাষবাস করতে শিখে গেছে, তারা চাষবাস করতে শিখে গেছে। কৃষিকাজ করেছে মানে কি, একটা জায়গাতে তারা কৃষিকাজ করেছে, চাষবাস করেছে। ফসল তো আজ লাগিয়ে দিলে কাল তৈরি হয়ে যাবে না, একটা সময় লাগবে। তাহলে সময় যখন লাগছে, সেই 2 মাস লাগুক, 3 মাস লাগুক, 4 মাস লাগুক, এই সময়টাতে তারা কি করছে, সেই জায়গায় থাকার চেষ্টা করেছে। বা যখন তারা স্থায়ী বসবাস করছে, তাহলে তারা যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে চারপাশে ফলমূল সংগ্রহ করে খেয়েছে, শেষ হয়ে গেছে। কি হবে, তারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে চাইছে, কারণ তখনকার তো অরণ্য সংকুল অবস্থা, চারিদিকে তো ঘন জঙ্গল। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে প্রতি পদে বিপদ। তার কারণ হচ্ছে কখনো পশুর আক্রমণ, জঙ্গলি জন্তু জানোয়ারের আক্রমণ হতে পারে, কখনো বা ন্যাচারাল ক্যালামিটির খপ্পরে পড়তে হতে পারে। তো সেই জন্য তারা কি করলো, গুহায় বসবাস করলো। বসবাস যখন করলো, তারা দেখছে যে কোথাও থেকে ফল নিয়ে এসে খেয়েছে,
মাটিতে ফেলে দিয়েছে, সেখান থেকে যাচ্ছে চারা গাছ হয়েছে। বাস করতে করতে দেখা গেলো যেখানে খেয়েছিল গুহার বাইরে হয়তো সেখানে ফেলেছে। যখন তারা প্রতিদিন খাদ্য সংগ্রহ করতে বেরোচ্ছে, আসছে, ঢুকছে, বেরোচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে সেখান থেকে ওইটা গাছ হয়েছে। গাছ হয়ে সেখান থেকে আবার ফল হয়েছে, নিজেদের মতো খেয়েছে। তাহলে তখন তারা মনে করলো যে না, এরকম যদি কিছু আমরা ফল যদি এরকম মাটিতে ফেলে দিই তাহলে সেখান থেকে গাছ হবে, আমরা আবার খাবো। তাহলে এইভাবে তারা কি করলো, প্রথম কৃষিকাজ শিখলো কোথায় এসে? নব্যপ্রস্তর যুগে এসে, অর্থাৎ নিওলিথিক যে এজ, সেই সময় এসে আমরা দেখব তারা পশুপালন শিখেছে, স্থায়ী বসবাস করা শিখেছে, আর কৃষি কাজ করতে শিখেছে। বোঝা গেল বিষয়টা কি? এই সময়কার আমরা প্রচুর উদাহরণ পাবো, আমরা আস্তে আস্তে করে সেই জায়গায় যাব। মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহার কথা আমরা জানবো, মধ্যপ্রস্তর যুগীয় বা আমাদের প্রাগৈতিহাসিক কালের। সেখানে দেখা যাচ্ছে মানুষ এই গুহাতে বসবাস করার সময় প্রচুর ছবি এঁকেছে। দেখা যাচ্ছে এরকম একটা ছবি আছে, মানুষের চোখ করা আছে, মুখ করা আছে, ধরো এরকম করে একটা ভালা নিয়ে দাঁড়িয়েছে, বল্লম নিয়ে দাঁড়িয়েছে, এরকম কিছু ছবি আমরা ওই গুহার গাত্রে দেখতে পাবো, যেটা মধ্যপ্রদেশের ভীমবেটকাতে আমরা পাবো গুহা চিত্র। তো এই পিরিয়ডে অর্থাৎ প্রাগৈতিহাসিক কালের কথা আমরা জানতে পারবো। তাহলে এটাকে আমরা বলা হচ্ছে নব্যপ্রস্তর যুগের সভ্যতা। এখানে কিন্তু মানুষের ব্যবহারের মূল যে পদার্থ, যেটা তাদের দৈনন্দিন চলার পথে বিভিন্ন কাজে ব্যবহৃত হতো, সেটাও কিন্তু লিথিক অর্থাৎ পাথর। মধ্যপ্রস্তর যুগ, সেখানেও পাথর। প্রাচীন প্রস্তর যুগ, সেখানেও পাথর। এখানে পাথরগুলো অনেক বড় বড়, এবড়ো কেবড়ো, তারা সুন্দরভাবে ব্যবহার করতে পারতো না। মধ্যপ্রস্তর যুগে তারা খানিকটা পাথরের আকৃতি ছোট করে নিয়েছে তাদের ব্যবহারের সুবিধার্থে। নব্যপ্রস্তরে একদম শৌখিন হয়ে গেছে। বিষয়টা বোঝা গেল কি? এরপরেই দেখবো আমরা আস্তে আস্তে করে তামা হিসাবে ধাতু আবিষ্কৃত হবে। যেই যুগটাকে তামা হবে আবিষ্কৃত হলেও তামার সঙ্গে সঙ্গে পাথরও ব্যবহার করা হবে, সেই জন্য সেই যুগটাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। বুঝে গেল? এরপরেই আমরা সেটা পাবো। তো এবার পুরো প্রস্তর যুগের পুরো বিষয়টা যেগুলো বললাম, প্যালিওলিথিক, প্যালিও কথার অর্থ পুরানো, লিথিক কথার অর্থ হচ্ছে পাথর। সেই সময় তারা কি ছিল? শিকারী এবং খাদ্য সংগ্রাহক। খাদ্য সংগ্রহ করা, দুবেলা দুমুঠো খেতে পেলেই তাদের চলে যেত। মানে বর্তমানে আমরা তার তো পশুদের কথা যেরকম ভাবে ভাবতে পারি, পশুরা কি করে, তারা শিকার করে খেয়ে নিল, বাস আবার শিকারে যাচ্ছে, আবার সে শিকার করে নিয়ে এসে খাচ্ছে, মানে পেট ভরানোই তাদের মূল উদ্দেশ্য। কৃষি, বাড়ি নির্মাণ, বাসন তৈরি, এগুলো কিছুই তারা জানতো না। এই সময় কি হয়? আগুন আবিষ্কার হয়। চিত্রকলার নিদর্শন পাওয়া গেছে। চিত্রকলা তারা কি করতো? বসে থেকে বিভিন্ন কিছু আঁকতো, চিত্রকলা। এই সময় দেখো ব্যবহৃত পাথরগুলো বড় বড় টাইপের, অনেক বড়, এর থেকেও আরো বড় তারা এখানে ব্যবহার করত। এই দেখো আগুনের আবিষ্কার তারা করে ফেলেছে। আগুনের ব্যবহার যদিও হচ্ছে এখানে কিন্তু আগুনের ব্যবহার হয়নি, আগুন আবিষ্কার তারা করেছে। বড় বড় অমসৃণ পাথর তারা ব্যবহার করত। অমসৃণ, খুব একটা মসৃণ ছিল না। আর প্রথম হাতিয়ার ছিল কি? কুঠার, যেটাকে আমরা বলছি হাত কুঠার। নেক্সট, মধ্যপ্রস্তর যুগ। মেসো কথার অর্থ কি? মধ্য বললাম। লিথিক কথার অর্থ পাথর। তারা কি? এখানেও কি? তারা শিকারী। ছোট আকারের পাথর হয়ে গেছে। পাথরগুলো বড় বড় এবড়ো খেবড়ো থেকে বর্তমানে কি ছোট আকার ধারণ করেছে। ভারতের সবচেয়ে বড় স্থান যেখানে মেসোলিথিক পিরিয়ড, সেটা হচ্ছে বাগোর, যেটা রাজস্থানে অবস্থিত। কোথাও অবস্থিত? রাজস্থান। ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত রাজস্থান যে রাজ্য, সেখানকার একটি এলাকা বাগোর। সেই বাগরে কি পাওয়া গেছে? ভারতবর্ষের মেসোলিথিক পিরিয়ডের সব থেকে বড় স্থান, যেখানে মেসোলিথিক পিরিয়ডের এভিডেন্স পাওয়া গেছে খনন করে, সেটা হচ্ছে বাগর। মধ্যপ্রদেশের আদমগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবে। পশুপালনের সবচেয়ে পুরনো স্থান। তারা যে পশুপালন শিখেছিল মধ্যপ্রস্তর যুগে, পশুপালন খানিকটা শেষের দিকে খানিকটা পশুপালন তারা শিখেছিল, তার একটা হদিস পাওয়া গেছে কোথায়? মধ্যপ্রদেশের আদমগড়ে। সেখানে পশুপালনের চিহ্ন পাওয়া গেছে। মধ্যপ্রদেশের ভীমবেটকা, সেখানে গুহা চিত্র, গুহাতে যখন তারা থাকতে শুরু করলো, তখন সেখানে দেখা যাচ্ছে তারা বসে বসে বিভিন্ন আঁকি বুকি কেটেছে, তার কিন্তু প্রমাণ আমরা এই জায়গাতে পেয়েছি। নব্যপ্রস্তর যুগ, সেখানে খাদ্য উৎপাদন করা শুরু করেছে। খাদ্য উৎপাদন মানে কৃষিকাজ করা শুরু করেছে। কৃষির আবিষ্কার হলো এখানে এসে। মাটির বাসনপত্র তারা তৈরি করতে শুরু করলো বসে বসে থেকে। মেয়েরা বাড়িতে, ধরো বাড়িতে মেয়েরা এখন কি করে? এখন মেয়েরা অনেক বেশি দক্ষ, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে তারা কাজ করছে। কিন্তু তৎকালীন সময়ে
ছেলেরা বাইরে কাজে যেত, মেয়েরা বাড়িতে থাকতো। মেয়েরা বাড়িতে থেকে বিভিন্ন হাতের জিনিসপত্র তৈরি করতো। আমরা মা ঠাকুমাদেরকে দেখেছি, বেশ করে আমি তো দেখেছি আমার ঠাকুমাকে ছোটবেলায় তখন কাঁথা সেলাই করতে দেখেছি। তারপরে চাটাই বানাতে দেখেছি, পাতি দিয়ে চাটাই বানানো হতো। তো এই জায়গাগুলো বাড়ির মেয়েরা করতো। শৌখিনতা, উল দিয়ে সোয়েটার বোনা, কাঁথা সেলাই করা, তারপরে চাটাই বানানো, এগুলো কি বাড়ির মেয়েরা করতো। কারুকার্যের বিভিন্ন বিষয়গুলো হাতের কাজ করতো। তো এই মাটির বাসনপত্র তৈরি করা এই সময় নব্যপ্রস্তর যুগে আমরা দেখব। তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থায়ীভাবে তারা কি করেছিল? বসতি স্থাপন করেছিল। এই সময় পশুপালন শুরু হয়। প্রথম পালিত পশু কোন পশু মানুষের প্রথম গৃহপালিত হয়েছিল বা পালিত হয়েছিল? সেটা হচ্ছে কুকুর। মনে রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানুষের প্রথম পালিত কুকুর হচ্ছে, প্রথম পালিত পশু হচ্ছে কুকুর। এই যে আমরা খাদ্য উৎপাদনের শুরু বলছি বা কৃষির আবিষ্কার, জানো মানুষের প্রথম আবিষ্কৃত বা প্রথম কৃষিকাজ করা শস্য কোনটা? সেটা হচ্ছে জব। জব, এরপরেই গম। কিছু জায়গায় গমের হদিশ পাওয়া গেছে, কিছু জায়গায় জবের হদিশ পাওয়া গেছে। জব আর গম, এটা হচ্ছে মানুষের প্রথম চাষ করা ফসল। বোঝা গেল? এই যে গম ও জব প্রথম ফসল। নব্যপ্রস্তর যুগে সবচেয়ে পুরনো স্থান হচ্ছে বালুচিস্তানের মেহেরগড়। তোমরা কথাটা শুনেছো, প্রায় 7000 বিসিই, 7000 বিসি, 7000 খ্রিস্টপূর্বাব্দের সময়কাল এই মেহেরগড়। বোঝা গেল? কোথায়? বালুচিস্তান মানে পাকিস্তানের দক্ষিণ অংশ, আরব সাগরের কাছাকাছি যে অংশ বালুচিস্তান। বর্তমানে বালুচিস্তান পাকিস্তান থেকে প্রায় স্বাধীন হয়ে গেছে বললেই চলে। তো এই বালুচিস্তানের মেহেরগড়ে 7000 খ্রিস্টপূর্বাব্দ আগে এইখানে কিন্তু এইরকম একটা নব্যপ্রস্তর যুগীয় সভ্যতার নিদর্শন আমরা পেয়েছি। বিশ্বের সর্বপ্রথম তুলোর চাষ হয় কোথায়? মেহেরগড়ে। বিশ্বের সর্বপ্রথম তুলোর চাষ হয়েছিল এই যুগে, তো তারা চাষ করতে শুরু করেছিল। তাহলে বিশ্বের সর্বপ্রথম তুলোর চাষ যদি দেখি আমরা, সেটা কোথায় পাবো? মেহেরগড়ে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু এটা মনে রাখার চেষ্টা করবে বা মনে রাখবে। নেক্সট হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, যেটাকে আমরা বলছি চালকোলিথিক। কি বলছি? চালকোলিথিক। মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা। এর আগে যদি দেখি আমরা, তারা কিন্তু ব্যবহার করতো ব্রোঞ্জ। ব্রোঞ্জ কিন্তু সেটা ধাতু বলে তারা জানতো না। মিক্সড তো আমরা জানি তামার সঙ্গে যদি আমরা টিন মেশাই, স্টেনাস এসেন, অর্থাৎ এটা কি তৈরি হচ্ছে? তামা প্লাস টিন, একটা মিক্সড ধাতু, অ্যালয় বলা হয় এটাকে। এটা তৈরি হতো কি? ব্রোঞ্জ। কি তৈরি হতো? ব্রোঞ্জ। এই ব্রোঞ্জ আমরা যদি দেখি সিন্ধু সভ্যতার যুগে প্রচুর ব্রোঞ্জের তৈরি জিনিসপত্র পাওয়া যাবে, যেটা পরীক্ষায় পড়ে। একটা নর্তকী মূর্তি পাওয়া গেছে, একটা মেয়ের নৃত্যরত মূর্তি পাওয়া গেছে। রেলেও কোশ্চেনটা পড়েছে। কোশ্চেনটা রেলেও পড়েছে যে সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে একটা নৃত্যরত বালিকা মূর্তি। সেটা কিসের তৈরি? সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। সেই যে ব্রোঞ্জ তারা কিন্তু ব্যবহার করত, তারা জানতো না এটা ধাতু বলে। কিন্তু মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটা? তামা। এই যুগে দেখো তাম্র প্রস্তর কথাটার মধ্যেই কিন্তু দুটো জিনিস যুক্ত আছে। একটা হচ্ছে তামা, তামাও তারা ব্যবহার করত। প্রস্তর, পাথরও কিন্তু তারা ব্যবহার করত এই সময়, হ্যাঁ কি না? সেই জন্য আমরা কি বলছি এই যুগটাকে? তাম্র প্রস্তর। চালকো কথার অর্থই হচ্ছে তামা। চালকো কথার অর্থ হচ্ছে তামা, ঠিক আছে? সেই জন্য এই যুগকে বলা হচ্ছে চালকোলিথিক। এই যুগের বিকশিত রূপ, ডেভেলপড, আমরা যদি সিন্ধু সভ্যতাকে দেখি, 2500 বছর থেকে শুরু করে 1750 বিসি পর্যন্ত সিন্ধু সভ্যতার কাল। সিন্ধু সভ্যতার কালকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি হরপ্পান সিভিলাইজেশন আর পোস্ট হরপ্পান সিভিলাইজেশন, দুটো অংশে আমরা ভাগ করতে পারি। সেখানের ডেভেলপ বা বিকশিত রূপটা কোনটা? যেটা হচ্ছে পোস্ট সিভিলাইজেশন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান সিভিলাইজেশন। সেই অংশে আমরা দেখব তারা তামার প্রচুর ব্যবহার আমরা দেখতে পাবো, আর প্রথম দিকে ব্রোঞ্জের ব্যবহার, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের তাম্রপ্রস্তর যুগের কাহিনী। এরপরে যেটা ছিল কি, তাহলে এতক্ষণ বোঝা গেল কি প্রাগৈতিহাসিক কাল। সেখানে আমরা 4টে অংশ পড়লাম। একটা হচ্ছে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগ, যেখানে মানুষ প্রথম আগুনের ব্যবহার শিখেছিল, আগুনের আবিষ্কার করেছিল এবং তারা খাদ্য সংগ্রাহক এবং শিকারী ছিল।
মধ্যপ্রস্তর এবং তারা যে ব্যবহার করতো পাথর সেগুলো এবড়ো খেবড়ো এবং বড় আকারের ছিল। পরবর্তীকালে যখন মধ্যপ্রস্তর যুগ যে অংশটা আমরা পড়লাম সেখানে দেখলাম কি তাদের ব্যবহৃত পাথরের আকারটা অনেকটা ছোট হয়ে গেছে, নিজেদের মতো করে তারা ব্যবহার করতে পারতো, অর্থাৎ ব্যবহারে অনেকটা সুবিধা এলো। তারা সেই সময় অন্তিম সংস্কার বা অন্ত্যেষ্টিক্রিয়া সেটা করা শুরু করলো। নব্যপ্রস্তর যুগে আমরা দেখলাম তারা স্থায়ীভাবে একটা জায়গায় বসবাস শুরু করলো, তারা কৃষিকাজ শুরু করলো। ওকে, অর্থাৎ খাদ্য তৈরি করা শুরু করলো। তাদের প্রথম যে ফসলটা তারা তৈরি করতে পেরেছিল সেটা হচ্ছে জব, এবং তোমরা অপশানে যদি জব থাকে জব করবে, অপশানে যদি জব না থাকে গম থাকে গম করবে। তারা পশুপালন শিখে গেল। প্রথম তাদের গৃহপালিত পশু হচ্ছে কুকুর। তারপরেই আমরা যদি দেখি তাম্রপ্রস্তর যুগ, তাম্রপ্রস্তরে তামা তারা ব্যবহারের ধাতু হিসেবে তারা পেল, তার সঙ্গে পাথরও ব্যবহার করত, সেই জন্য এটাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। এরপরে আমরা যেটা পড়বো প্রায় ঐতিহাসিক কাল। প্রায় ঐতিহাসিক বলতে লিখিত উৎস আছে কিন্তু আমরা পড়ে ফেলতে পারিনি। এই যুগে মানুষের দ্বারা লেখা লিপিগুলিকে পড়া সম্ভব হয়নি, তাই এটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। আর এই যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। ওকে, ঐতিহাসিক কাল পুরোটাই আমরা ওই যে প্যালিওলিথিক আর মেসোলিথিক শেষই হয়ে গেল প্রায়। মেসোলিথিকে শুধু খালি আমাদের প্রাগৈতিহাসিক কমপ্লিট হয়ে গেল, শুধু প্রায় ঐতিহাসিক কালটার কিছু অংশ বাকি, সিন্ধু সভ্যতা। নেক্সট ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা শেষ করে দেবো। তাহলে প্রাগৈতিহাসিক ইতিহাস অর্থাৎ 50 লক্ষ থেকে শুরু করে আমাদের 2500 BC পর্যন্ত আজকের ক্লাসে কিন্তু শেষ। এরপরের ক্লাসে আমরা 2500 থেকে 1750 BC শেষ করে দেবো। আসল খেলাটা তো এই জায়গায়, এই জায়গার ইতিহাস পড়তেই কিন্তু আমাদের 2-3 মাস সময় লেগে। তাহলে এই যুগে মানুষের দ্বারা লেখা অসংখ্য লিপি পাওয়া গেছে, পুঁথি পাওয়া গেছে, অসংখ্য লিপি লেখা, লিটারেরি সোর্স প্রচুর পাওয়া গেছে। এই যুগের সভ্যতা কি বৈদিক সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগের ইতিহাস পর্যন্ত। অর্থাৎ যদি আমরা দেখি বৈদিক সভ্যতা কবে থেকে শুরু হচ্ছে, 1500 BCE থেকে শুরু হচ্ছে। 1500 BC, এই 1500 BC থেকে শুরু করে না আপ টু 1947 এই যুগের ইতিহাস পড়তে আমাদের অনেক বেশি সময় লাগবে, কারণ এখানে লিখিত উৎস রয়েছে। এখানে আমরা যখন এই ইতিহাসটা পড়বো সেখানে কিন্তু আমরা উত্তর ভারত, দক্ষিণ ভারত, সুদূর দক্ষিণ ভারত এইরকম কয়েকটা ভাগে কিন্তু আমরা পড়বো, তারপরে তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এই গেল ঐতিহাসিক কাল। কেমন? তো আজকের এই কাল ডিভিশনটা এখানেই আমি শেষ করছি। এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা আমাদের প্রায় ঐতিহাসিক কাল বা প্রোটো হিস্ট্রির পার্ট, যেটাকে আমরা বলছি সিন্ধু সভ্যতা। নেক্সট ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা আলোচনা করব, এবং নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে লিঙ্কটা, সেই লিঙ্কটা সুন্দরভাবে সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতা হয়ে কিভাবে মহাজনপদে যাচ্ছে সেটাও কিন্তু আমরা খানিকটা দেখব। এরকম করে আমাদের ক্লাসগুলো চলতে থাকবে। তোমাদের যদি বোঝার ক্ষেত্রে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে কিভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করলে তোমাদের আরও বোধগম্য হয়। তোমাদের যদি সমস্যা হয় তোমরা সেই জায়গায় কমেন্ট করে জানাবে। ওকে, সবাই ভালো থাকবে। জয় হিন্দ।